চেনা নাই জানা নাই হুট করে একটা গ্রামের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেল ভাইয়া। মেয়েটা কেমন হবে ভেবে দেখেছো? হয়তো বোবা কালা কিংবা খোড়া চোখটারাও তো হতে পারে। আবার গায়ের রং যদি হয় একদম কড়াইয়ের তলার মতো কুচকুচে কালো। আমার এই আসমানের টুকরো মেজর ভাইয়ের পাশে অমন একটা মেয়ে আমি তো ভাবতেই পারছি না ভাইয়া। এখনও সময় আছে, তুমি একটা কিছু করো। নীরা এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছে। তার কথা বলার ধরন অনেকটা বৃষ্টির দিনের ব্যাঙের ডাকের মতো। একবার শুরু হলে আর থামতে চায় না। ওপাশে নাজিব বিরক্ত মুখে ফোন ধরে আছে। এবারে ধমক দিয়ে বলে, নীরা থামবি তুই? কী সব আবল তাবল বলছিস? আসল কথাটা পরিষ্কার করে বললে বল, নইলে ফোন রাখ। ধমকে দমে যাওয়ার পাত্রী নয় নীরা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মণি তোমার বিয়ে ঠিক করছে। মনির কুটিরকালের কোনো এক সইয়ের মেয়ে। মণি নিজেও তাকে দেখেনি বোধহয়। সেদিন একটা চিঠি এলো। চিঠি? তাও আবার এই যুগে, ভাবা যায়? এ দেশে এখনও লোক চিঠি লেখে? সেখানে নিশ্চয় বিদ্যুৎ পৌঁছায়নি। লোকজন এখনও পুকুরের পানিতে সব কাজ করে। নলকূপ নেই বুঝি? নাজিব আবার ধমক দিয়ে বলল, কোথায় বিদ্যুৎ আছে কোথায় কিনি সেটা নিয়ে তোকে পিএইচডি করতে হবে না, আসল ঘটনাটা বল। নীরা এবার একটু গুছিয়ে বলার চেষ্টা করে বলল, ঘটনা হলো ঋণ শোধ। মনির সেই সই নাকি কোনো এককালে মনির প্রাণ বাঁচিয়েছিল। এখন সেই ঋণের দায়ে মণি তোমাকে বলির পাঠা বানাচ্ছে। মণি কথা দিয়েছে ওই মেয়ে হবে মির্জাবাড়ির মেজ বউ। কি ভয়ঙ্কর কথা ভাইয়া! এর এখনকার যুগে দেখা নেই শোনা নেই, ডিরেক্ট বউ বানানো পাকা কথা। এখন যদি তোমার ভাবনা মতো সত্যি তোমার বউ বোবা কালা খোড়া, সাথে গায়ের রং কড়াইয়ের মতো কুচকুচে কালো হয়, তখন তখন কী হবে? নাজিব হালকা হাসলো। ছোট বোনের দুশ্চিন্তা দেখে তার মায়াও লাগছে না, বরং মজা লাগলো। সে শান্ত গলে বলল, তোকে এসব ভাবতে হবে না। নীরা ফিসফিস করে বলল, এবার শোনো ভাইয়া, মা কিন্তু ভেতরে ভেতরে একদম রাজি না। মনির মুখের উপর কিছু বলতে পারছে না শুধু। তুমি আবার অতি ভক্তি দেখিয়ে মনিকে হ্যাঁ বলে দিও না যেন। নাজিব নির্লিপ্ত কণ্ঠে সংক্ষেপে বলল, রাখছি। নীরা তড়িঘড়ি করে বলল, আর শোনো শোনো, মেয়েটা কিন্তু আজকে ট্রেনে এই বাড়িতে আসছে। গ্রামে নাকি কী বিপদ আছে ওর, তাই ও আপাতত এই বাড়িতে থাকবে। তুমি ছুটিতে আসলে তারপর আকত সাহেব মনি। বলছি যে তোমার আর এখন ছুটিতে বাড়ি আসার দরকার নেই। আমি আগে দেখি মেয়েটাকে, পছন্দ না হলে তোমাকে সিগন্যাল দেব, ওদিকে থেকে যেও। নাজিব ফোন রেখে দিল। তাকালো জানলার বাইরে। আকাশটা আজ কেমন যা ছাইরাঙা হয়ে উঠছে। অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটছে চারিদিকে। মণি মানুষটার জেদ দি, সে যখন কথা দিয়েছে তখন মেঘ নাচে তো জল নামবে। এখন সেই জলে নাজিব ডুববে কি সাঁতারে পার হবে সেটা কেবল ওপরালাই জানেন। শ্বেত পাথরের ফলকে খোদাই করা নাম মির্জাবাড়ি। ফটকের লোহার গেট, তাতে আভিজাত্যের মারিচে পড়া। বাড়ির ভিতরে পা রাখলে বোঝা যায় এখানকার মানুষজন শৌখিন। এদিকে ফুলের বাগান, অন্য পাশে ফলের গাছগাছালি। একটা থমথমে নিরিবিলি ভাব চারিদিকে ছড়িয়ে আছে। লোহার গেট দিয়ে প্রতিভা যখন প্রথম পা রাখল, সে বেশ সচেতনভাবে ডান পাটা আগে বাড়ল। তার পরনে কুচকুচে কালো বোরখা, মুখে নিকাব, শুধু টানা টানা একজোড়া চোখ অবধারিত। প্রতিভা ঘাড় ঘুরিয়ে একবার নেম প্লেটটা দেখল। দৃষ্টি বিস্ময়নী, আছে এক গভীর স্থিরতা। তার পেছনে ব্যাগ কাঁধে বাবু মামা, বেচারা ঘেমে একাকার। হাতের তালু দুটো ব্যাগের ভিতরে লাল হয়ে গেছে। ড্রয়িং রুমে প্রতিভা পা রাখা মাত্র কাজের মেয়ে বাতাসে খবরটা বেতার তরঙ্গের চেয়ে দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে উপরতলে গিয়ে ঘোষণা করলো, তোমরা কই এসো, শিগগির আইসো, নাজিব আব্বার হবু বউ আইয়ে গেছে, একদম প্যাকেট হইয়া আইছি। প্রতিভা ড্রয়িং রুমের মাঝখানে জড়সড় হয়ে দাঁড়িয়েছে, তার দৃষ্টি মেঝের কার্পেটে নিবদ্ধ। বাবু মামা পাশে সোফায় বসে হাঁপাচ্ছেন। নাজিবের মা রেহনুমা মুখ গম্ভীর করে এসে দাঁড়ালেন। নীরা এলো ঝড়ের বেগে। সবশেষে এলো রাবেয়া। তার পরনে শুভ্র সাদা শাড়ি, মাথায় আঁচল তোলা। উজ্জ্বল শ্যামবর্ণে এই মহিলার চোখে মুখে এক ধরনের অটল গাম্ভীর্য থাকে সবসময়। রাবেয়া প্রতিভার সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি প্রতিভা? প্রতিভা মাথা নাড়ল, জি। বলে সে চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে রাবেয়া কেমন থতমত খেয়ে গেল। নেকাবের আড়ালে ওই চোখ দুটো যেন বড্ড চেনা, বড্ড ধারালো। তিনি নিজেকে সামনে নিয়ে বললেন, মুখটা খুলে দেখি।
কালো নিকাপ একটানে সরিয়ে প্রতিভা যখন চোখ তুলল, ড্রয়িং রুমের সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ফর্সা মুখের উপর অবাধ্য কিছু কালো চুল কপালে এসে পড়ছে, সরু নাক, হালকা গোলাপি ঠোঁট দুটো ঈষৎ কামড়ানো, টানা টানা গভীর কালো চোখ, মণির চোখ দুটো দিঘির জলের মতো একদম শান্ত। বাতাসে মুখে হাত দিয়ে হা করে তাকিয়ে রইল। রেহনুমা মুখে কিছু না বলল, তার ভুরু আরও কুঁচকে গেল। নীরব বিস্ময়ে হায় হয়ে গেল। এদিকে মুখ থেকে রাবের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, স্বস্তির নাকি অন্য কিছুর বোঝা গেল না। সুতরাং আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না, বাবু মামার সাথে ছিলেন। রেহনুমা আবার ভুরু কুঁচকে প্রশ্ন ছিল, এই মেয়ে, এই লোকটা আবার কে? তখন থেকে জিজ্ঞাসা করবো ভাবছি। প্রতিবার নিচু স্বরে উত্তর দিল, আমার মামা। মা চিঠিতে লিখেছিল সে আমার মায়ের ধর্মের এক ভাই আসবে। এই শহরটা আমার অচেনা, তাই চেনা জানার জন্য মামা কিছুদিন সাথে থাকবেন। বাবু মামার স্বাস্থ্যটা বেশ জবরদস্ত। তিনি হাঁটলে তার ভুঁড়ি সবার আগে হাঁটেন। বাতাসে মুখ টিপে হেসে ফোরন কেটে পড়ল, ইয়ে আল্লাহ, এতদিন দেখছি নয়া বউরা লগে করে সোনা দানা খাট পালঙ্ক আনে, আমাকে হবু বউ তো আস্ত মানুষ নিয়ে আইছে। রাবেয়া চোখ রাঙিয়ে তাকাতে বাতাসে চুপ মেরে গেল। রাবেয়া হুকুমের সুরে বলে, নীরা, প্রতিভাকে তোমার পাশের ঘরটা দেখিয়ে দাও, আর বাতাসে ওনার জন্য গেস্ট রুমটা গুছিয়ে দাও। তারপর প্রতিভার দিকে তাকিয়ে রাবেয়ার গলাটা একটু নরম হলে বললেন, অসুবিধা হবে না তোমার, নিজের বাড়ি মনে করো। প্রতিভা স্ল্যান হাসলো, বলল, ঠিক আছে আন্টি। আন্টি নেই, বাড়ির ছোটরা আমাকে মনি রেখে, তুমিও তাই ডাকবে। প্রতিভা ঘাড় কাত করে হ্যাঁ সূচক উত্তর দিল। প্রতিভা যখন চলে যেতে উদ্যত, রাবেয়া হঠাৎ আবার তাকে থামালেন। তার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে বারংবার। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে বললেন, তোমার চোখ দুটো বড়ই অদ্ভুত। এমন মায়াভরা চোখ আমি আগে কোথাও দেখেছি, ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি, তবে দেখেছি। প্রতিভা জলদি করে চোখের পাতা নামিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মুখে কৃত্রিম হাসি টেনে কিছু বলবে তার আগে বাবা মা দাঁত বের করে একটা বিগলিত হাসি দিয়ে বলেন, আরে আপা, কোথায় আবার দেখবেন, টিভি সিনেমায় দেখছেন হয়তো। আমার ভাগ্নি তো যেমন তেমন মেয়ে না, একেবারে আসমান থেকে পড়া হুর। যে একবার তাকাবে সে তো চোখে হাতাবে। আপনি হয়তো কোনো সিনেমার নায়িকার সাথে গুলিয়ে ফেলছেন। আমার ভাগ্নি কি আর সিনেমা নায়িকাদের চেয়ে কোনো অংশ কম নাকি? তাই অত চেনা চেনা ঠেকছে আর কি। প্রতিভা আর নীরা দোতলার করিডোরে পৌঁছাতে দেখা গেল গোল গোল চেহারা মিষ্টি দেখতে একটা মেয়ে। মেয়েটার পেটটা একটু উঁচু, মুখে থমথম করে সে প্রতিভার দিকে তাকালো। নীরা হাসলো, তবে সে হাসিতে কিছু জড়তা। সে বলল, এই বাড়িতে সবার সাথে তো তোমার আলাপই হয়নি। এই যে ইনি হচ্ছেন প্রভা আপু, সম্পর্কে আমার আপু আবার ভাবি হন, এ বাড়ির বড় মেয়ে আবার বড় বউ। প্রতিভা কোনো উত্তর দিলেন না, উত্তরের ধার দিয়েও গেলেন না সে, বরং প্রতিভার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে গট গট করে নিজের ঘরের ভেতরে ঢুকে গেল। প্রতিভার মুখটা এক নিমেষে ছোট হয়ে গেল। অপরিচিত এক পরিবেশে সে এ ধরনের অবহেলা গায়ে লাগালো না। নীরা ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করলো, নিচু স্বরে বলল, আপু একটু অসুস্থ তো, সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকে। তুমি কিছু মনে করো না, প্রেগনেন্সিতে মানুষের ওরকম হয়। সিঁড়ির ধারে রেলিংয়ে হাত রেখে নীরা এবার মির্জার বাড়ি ফিরিস্তি দিতে বসলো। মেয়েটি বেশ কথা বলতে পারে। নীরা বলতে লাগলো, মির্জা বাড়িতে আমার বাবারা 3 ভাই, বড় চাচা মারা গিয়েছেন অনেক আগে, মেজোজন আমার বাবা মাহতাব মির্জা আর ছোটজন মাহমুদ মির্জা। বড় চাচি কথা বলি, তবে বলতে হয় তিনি এই জগতের মানুষ না, অন্তত সাদাসিধে বলা ভালো বোকাশোকা মানুষ। ওনার চোখের সামনে দিয়ে কেউ যদি আস্ত একটা দেশ বিক্রি করে দেয়, উনি টেরই পাবে না। দুঃখের বিষয় হলো 12 মাসে 13 মাসে কোনো না কোনো অসুস্থ তাকে ছায়ার মতো ধরে থাকে। ওনার 2 ছেলে, মাহিন ভাই আর ফারদিন, আর আমাদের আমি আর নাজিব ভাইয়া। ছোট চাচুর একমাত্র মেয়ে প্রভা আপু, চাচুর কলিজার টুকরো আপু। মেয়েকে চোখের আড়ালে করবেন না বলে নিজের বড় ভাতিজের সাথে মেয়ের বিয়ে দিয়ে ঘরে রেখেছেন। নীরা দরজার নব ঘুরিয়ে হেসে বলল, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য হলো ঝুমঝুমি। জয়না আরা পান চিবোচ্ছেন। পান চিবানোর সময় তার চোয়াল অদ্ভুতভাবে ওঠানামা করে। তিনি রেহনুমার দিকে তাকে অন্তত বিরেশ মুখে বললেন, কোথাকার কোন এক ছুরি, না জানি গোষ্ঠী, না জানিলে কুষ্টি, অমনি ঘরের বউ করার জন্য রাজি হয়ে গেলি রেনু, তোর আক্কেল জ্ঞান কি কোনোদিন হবে না? 12 মাসে 13 মাস মেজামাই
বাড়ির নাইওর আসে জয়নাপাড়া। দুপুরে এসে খবর শুনে নাখোশ তিনি। এর মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। রেণুমা দীর্ঘশ্বাস ফেলল না। আমাকে বলে কি হবে? তোমার আদরের ছোট মেয়েটিকে বলো। এই বাড়ির হত্যাকর্তা তো সেই, আমি তো এখনও সাজানো পুতুল। জয়নাপাড়া পানের বোঁটায় চুন নিয়ে জিভের ডগায় লাগিয়ে বলেন, ওই মেয়ে তো হয়েছে হাতে তাই। একজন সাহায্য চাইলে পারলে নিজের কিডনি দিয়ে দেয়। পরকাল করতে গিয়ে নিজের জীবনটায় তামাতামা করলো। এখন আমার একটা মাত্র নাতনির জীবনটাও কয়লা করবে। না জানি আমার একটা মাত্র নাতনির ভাগ্যে গেছে এখনকার যুগ জামানা। আল্লাহ না করুক এই ছুরি যদি 12 ঘরের পানি খাওয়া মেয়ে হয়, আমার নাতনিটা তখন কি হবে? ঠিক সেই মুহূর্তে প্রতিভা ডাইনিং টেবিলে এসে দাঁড়ালো, হাতে এক গ্লাস পানি। সে অন্তত শান্ত গেলে বলল, নানু, অহেতুক দুশ্চিন্তা করে প্রেশার বাড়বে না। এই যে দেখুন, আমি এক গ্লাস পানিও ঠিকমতো শেষ করতে পারি না। এক জায়গায় 2 গ্লাস হতে নিলে আমার বমি বমি পায়। সেখানে 12 ঘরের পানি আমি কি করে খাবো বলুন তো? অত শারীরিক ক্ষমতা কি আমার আছে? জয়নাপাড়া আর রেহনুমা দুজনে চমকে উঠল। প্রতিভা মির্জা বাড়িতে আসা 2 দিন হচ্ছে। চঞ্চল মিশুকে প্রতিভা এই অল্প সময় সবার সাথে মেশার চেষ্টা করেছে। অবশ্য প্রভা এখনও তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি। তবে নীরার সাথে প্রতিভার গলায় গলায় ভাব হয়েছে। এই যে বিকেলে নীরার সাথে বাগানে হাঁটতে বেরিয়েছিল প্রতিভা, ভেতরে ঢুকতে জয়নাপাড়ার কথা কানে আসে। কথাটা বুঝতে ওনাদের কপল লাগলো। প্রসন্ন রসিকতার সাথে প্রতিবাদ সুরে সে মেয়েটি বলল, তা ঠিক বুঝলেন না মাম্মি। জয়নাব আরা পানের পিক ফেলে বললেন, দেখছিস রেনু, কথা শুনছিস? এ তো ঠোঁটকাটা মেয়ে দেখছি। তোর কপালে দুর্ভাগ্য আছে রে মা। বুড়ি মায়ের সাথে পরামর্শ না করে ওই দরদি রাবেয়ার কথা শোনার মাসুল গুনবি। মাইয়া দেইখা আমার সুবিধা ঠেকছে না। নতুন জায়গায় তাও কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে, আবার মুখে মুখে টরটর স্বভাব পড়ছে। নীরা ওড়না ওড়াতে ওড়াতে ভিতরে ঢুকলো। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, নানু, তুমি শুধু শুধু ওকে কথা শোনাচ্ছ। আমি তো ওকে বাইরে নিয়ে গেছিলাম। রেহনুমা প্রতিভার দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, শোনো বাপু, বিপদে পড়ে এ বাড়িতে আসলে তুমি কিন্তু এ বাড়ির হবু বউ। আমাদের বংশের মান মর্যাদা আছে, আদব কায়দা শিখতে হবে। চলাফেরা থেকে শুরু করে কথাবার্তা 10 বার ভেবেচিন্তে বলবে। মাথায় রেখো, এটা তো আমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। প্রতিভা মুখে মিষ্টি হা করে হাসলো, বলল, তা তো বটে, তবে সেটা তো আপনারও। পার্থক্য শুধু এটাই, এটা আপনার শ্বশুরবাড়ি আর আমার হবু শ্বশুরবাড়ি। আর ভাগ্যদোষে আমাকে বিয়ের আগে আসতে হয়েছে। রেহনুমা কথা খুঁজে পেলেন না। জয়নাপাড়া মুখটা ঝামটা দিয়ে বললেন, ভাগ্যদোষ যেহেতু হয়েছে, এখন নিয়মকানুন করতে শেখো। গ্রামের মেয়ে কাজকর্ম তো নিশ্চয় পারো, নাকি নামেই খালি প্রতিভা আর কাজে অকম্মা? প্রতিভা এবার হাসলো, অন্তত বিনীত ভঙ্গিতে বলল, সেই সার্টিফিকেট তো আপনারা কাজ দেখে দিবেন। এখন বললে তো আর বিশ্বাস করবে না। জয়নাপাড়া স্তব্ধ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়ে শেয়ানার উপর তলায় বাস করে। একটা কথা সে মাটিতে পড়তে দিচ্ছে না। প্রথম দিকে জয়নাপাড়ার অপছন্দের তালিকায় শীর্ষস্থানে প্রতিভার নামটা পাকা হয়ে গেল। ড্রয়িং রুমে প্রতিভা একাই বসেছেন। টিভিতে কি একটা অনুষ্ঠান হচ্ছে। প্রতিভা সেদিকে তাকিয়ে থাকলো, মন সেখানে। নীরা রান্নাঘরে চা এবং সম্ভবত অখাদ্য গোছের কোনো নাস্তা বানাচ্ছে। নীরা মেয়েটি অতি উৎসাহী, কিন্তু তার হাতের রান্নার লবণের পরিমাণ সবচেয়ে একটু বেশিই হয়। হঠাৎ কোণার টেবিলের উপর রাখা ল্যান্ডফোনটা ক্যাচ শব্দে বেজে উঠল। পূর্ণর আমলে ফোন আওয়াজটা কানে লেগে প্রতিভা নড়েচড়ে বসলো। নতুন জায়গায় অচেনা মানুষ, ফোন ধরাটা ঠিক হবে না। রান্নাঘর থেকে নীরা বলে চিৎকার করে বলল, প্রতিভা আপু, প্লিজ ফোনটা ধরো তো, আমি আসছি। প্রতিভা দ্বিধা নিয়ে রিসিভারটা তুলে নিয়ে কানের কাছে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে পুরুষালী গলা উত্তর হলো, ওয়ালাইকুম সালাম। প্রতিভা বিনীত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কে বলছেন? কাইন্ডলি পরিচয়টা কি পেতে পারি? নাজিব নাজিফের কাছে কণ্ঠস্বরটা সম্পূর্ণ অপরিচিত ঠেকালো। শিউলি ফুলের মতো শুভ্র ও রিনিঝিনি একটা আওয়াজ। বাড়িতে এই মেয়েকে গত 2 দিন ধরে ক্যাম্পেইনের কাছে নেটওয়ার্কের বাইরে ছিল। ফিরতি পথে ফোনটা হারিয়ে ফেলায় ল্যান্ডফোনে ভরসা করতে হয়েছে। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিভা আবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন কি? নাজিব ঘোরের মধ্যে অস্ফুট ছিল। হ্যাঁ, কথা শেষ হলো না। নীরা অন্যায় হাত মুছতে মুছতে হন্তদন্ত এলো। উৎসুক তাকে বলে, কে?
প্রতিভা ঠোঁট উল্টে রিসিভারটা বাড়িয়ে দিয়ে বলল, কিছু বলছে না তো? অদ্ভুত ব্যাপার। নীরা ফোনটা কানে নিয়ে গদগদ হয়ে বলল, হ্যালো, কে বলছেন? নাজিফের এবার নিজের গলায় ফিরে এলো, গম্ভীর হয়ে বলল, কোথায় থাকিস তোরা? কখন থেকে রিং করছে, ফোন ধরিস না? আর নীরা, শোন, একটু আগে ফোনটা কে ধরছিল? নীরা হেসে বলল, দুষ্টুমি মিশানো গলা বলল, বারে, কখন থেকে কই ফোন করছো? প্রথমবার কেটে যাওয়ার পর দ্বিতীয়বার মাথাতেই তো ফোনটা ধরেছে। আর একটু আগে যে ফোন ধরছিল সে হলো তোমার সেই অদেখা হবু বউ। নাজিব ওপাশে একটু থমকালো, তারপর কণ্ঠে ঈষৎ মস্করা ঢেলে বলল, যাক, তোর ভাবনার অন্তত দুটো বিষয় তো মিথ্যে হলো। মেয়েটা কানা বা বোবা না। এখন বাকিগুলো দেখা যাক কি হয়। নীরা হাসতে হাসতে বলল, বাকিগুলো আমি বলে দিব না, নিজের চোখে এসে দেখলে বুঝবে তোমার কপালে কেছে, ওকে? রাবেয়া বেশ কিছুক্ষণ ধরে প্রতিভাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তার চোখে রাজ্যের বিস্ময়। চায়ের কাপ ধরা, আঙ্গুলের নখ বসার ধরেন, এমনকি কাপে চুমুক দেওয়ার ভঙ্গি, সব কিছুর মধ্যে কেমন একটা আভিজাত্য ছাপ আছে। রাবেয়া শেষমেশ বলে ফেলল, তোমাকে দেখে একদম মনে হয় না তুমি অজপাড়াগাঁই থেকে এসেছো। কথাবার্তা, চালচলন সব কেমন শহরের মেয়েদের মতো। প্রতিভা তক্ষণি কিছু বললেন না, শুধু ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ধরে রাখলো। খানিক আগে রাবিয়া আর একটা কাণ্ড দেখে অবাক হয়েছেন। বাতাসে রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে প্রচণ্ড শব্দ করছিল। মেজাজ তার তিরিক্ষি হয়েছে। নিয়ম অনুযায়ী এখন তার গায়ে হাওয়া লাগিয়ে নিয়ে বেড়ানোর কথা, অথচ এই সময় রেহেনুমা কী যেন গরম করতে বলেছেন। প্রতিভা তাই দেখে কোনো কথা না বাড়িয়ে এগিয়ে আসে। অন্তত দক্ষ হাতে মাইক্রোওয়েভের ওভেন বাটন চেপে সে নিজ হাতে খাবার গরম করে দেয়। গ্রামের একটা গরিব ঘরের মেয়ে ওভেন ব্যবহার জানলো কোত্থেকে, সেটাই রাবেয়ার মাথায় খেলছে না। প্রতিভা গলা নামিয়ে শান্ত স্বরে বলল, এখন বাংলাদেশে গ্রাম আর গ্রাম নেই মনি, আনাচে কানাচে ডিশ অ্যান্টিনা পৌঁছে গেছে। গ্রামগুলো এখন শহরের দেখার জানলা পেয়ে গেছে। রাবেয়া মাথা নাড়ে, তা অবশ্য ঠিক। কতকাল গ্রামে যাই না, সেকালের ধারণাগুলো আমার মাথায় রয়ে গেছে। এতক্ষণ নীরা পাশে বসে সব শুনছিল, সে হঠাৎ ফোরন কাটলো, আচ্ছা, ডিশ যেহেতু আছে, মোবাইল ফোন নিশ্চয় আছে। তোমাদের গায়ে 3G না থাকুক, বাটন ফোন তো থাকার কথা। প্রতিভা ছোট্ট করে দিতে, হ্যাঁ আছে। তাহলে তোমার মা হঠাৎ চিঠি লিখতে গেলেন কেন? এই ফোনটা তো করলেই হতো। প্রতিভার চোখের হাসিটা নিমেষে নিভে হলো। স্নান করতে বলো, মায়ের কাছে এখনকার ফোন নাম্বার ছিল না, শুধু ঠিকানা ছিল হলো। আর আমার মা কথা বলতে পারে না, উনি জন্ম থেকে বধির। আর যারা জন্ম থেকে বধির তারা শোনেও না। ড্রয়িং রুমে হুট করে এক গ্লাস নীরবতা নেমে এলো। নীরার মুখটা মুহূর্তে অপরাধবোধে নীল হয়ে গেল, কণ্ঠ খাদে নেমে বলল, আই এম সরি, আসলে আমি জানতাম না। প্রতিভা মিষ্টি করে হাসার চেষ্টা করলো, ব্যাপার না। প্রতিভা যখন হাসলো তখন ডান গালে একটা টোল পড়লো। সেই টোলটা লক্ষ্য করতে রাবের কেন জানি হুট করে চমকে উঠল। মানুষের স্মৃতি বড়ই বিচিত্র। বহু বছর আগের কোনো একটা চিহ্ন হুট করে বর্তমানের উপর এসে আশ্রয় পড়ল। আর পড়তে রাবের ঘন ঘন চোখের পলক ফেলেন। এই যে প্রতিভার চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারেন না রাবেয়া। তাকালে বুকের ভেতরটা কেমন যেন খামচে ধরে। পুরনো এক অপরাধবোধ, যাকে তিনি অনেক যত্ন করে চাপা দিয়ে রেখেছিলেন, তা যেন হঠাৎ করে ছাই চাপা আগুনের মতো জ্বলে উঠতে চাইছে। রাবেয়ার হাতে আধখোয়া চায়ের কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলেন। তার হাত হালকা কাঁপছে। কারো সাথে কোনো কথা না বলে তিনি ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। এখন তিনি দরজা বন্ধ করে দিবেন, জানলা দিয়ে পর্দা টেনে ঘরটাকে অন্ধকার করে ফেলবেন। এই অন্ধকারে তিনি একা একা গুমড়ে মরবেন। বাড়ির সবার কাছে মনি, যিনি গম্ভীর, শক্ত ও পাথরের মতো একজন কঠিন মানুষ, অথচ এরা জানেই না এই পাথরের মানুষটি 2 যুগ আগের বেশি সময় ধরে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছেন। জীবনে অনেক পুণ্য করেছেন রাবেয়া, দান খয়রাতি কম করেনি। একটা অনাথ আশ্রমের শিশুদের পড়ান এখনো। তার কাছে সাহায্য চাইতে এলে কেউ খালি হাতে ফেরে না, সামর্থ্য অনুযায়ী দুহাত ভরে দেন। কিন্তু মানুষ কি জানে, হাজারটা পুণ্য দিয়ে একটা বিশেষ পাপের ভর্তুকি দেওয়া যায় না। সেই পাপটা ছায়ার মতো আমৃত্যু পিছু থাকবে, বিবেকের কাছে ধ্বংস নেবে। মনে যেতেই ড্রয়িং রুমে থমথমে ভাবটা কেটে গেল। নীরা আবার আসর জমিয়ে বসলো। ওদিকে ঘরের কোণে বাতাসে মেঝেতে বসে মন দিয়ে টিভিতে বাংলা সিনেমা দেখছেন। পর্দার নায়িকারা দুঃখ দেখে সে কিছুক্ষণ পরপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেন, আবার ভিলেনরা অনাচার দেখে বিড়বিড় করে 14 গোষ্ঠী উদ্ধার করেন। নীরা গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, তোমাকে মনির একটা পরিচয় দেওয়া হয়নি। মনি আমার খালা।
আমার আবার ছোট চাচিও হয়। প্রতিভা বলল, ওনার বোনের দেবর, ওনার বর। মায়ের থেকে এটা জানি, বাকি কথা তেমন জানতাম না। অবশ্য বাকিদের তো মাও চেনে না। নীরা হেসে উৎসুক হয়ে একা একে বলল, ও চাচু আর মণি সম্পর্কে বেআইন বেআইন ছিল, আর প্রভাপু আর মাইন ভাইয়া হচ্ছে কাজিন, নিজেদের মধ্যে সব। প্রতিভা হুট করে নীরার কথা কেড়ে নিয়ে বলল, তোমরা তো দেখছি মাচার ভিতরে মাচা পাতো। নীরা ঠিক বুঝে উঠতে পারল না, ভুরু কুচকে জিজ্ঞেস করল, মানে মাচার ভিতরে মাচা মানে কি? প্রতিভা হেসে বলল, মানে হলো আত্মীয় তো আছে, তার উপর আবার নতুন করে আত্মীয়তা, ডাবল আত্মীয়তা আর কি। নীরা মাথা নাড়ল, ও বুঝেছি, তা অবশ্য ঠিক। তবে তোমার সাথে ভাইয়ের বিয়ে হলে এই নিয়মটা এবার ভাঙবে, কারণ তুমি তো আমাদের রক্তের আত্মীয় নও। এমন সময় বাবু মামা বাইরের রোদ থেকে ঘেমে নেমে ঘরে ঢুকলো, ধপ করে সোফার উপর বসে পড়লো। মানুষটা খানিকটা ভবঘুরে কিসুমের, যেখানে রাত সেখানে কাত, এই হলো তার জীবনের দর্শন। অন্যের বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন, নাক ডেকে ঘুমোচ্ছেন, এই নিয়ে তার বিন্দুমাত্র সংকোচ নেই, বরং বিন্দাস আছেন। দুপুরে ডাক্তার দেখানো কথা বলেছিল বলে বেরিয়েছেন, সেখান থেকে ফিরলেন সবে। সবাই গা হেলিয়ে তিনি বাতাসিকে দিয়ে হাঁক ছেড়ে বসলেন, খালা এক গ্লাস ঠান্ডা পানি হবে? বাতাসি আড়ালে একটা মুখ ঝামটা দিল। এইবারে হবু বউ প্রতিভাকে তার বেশ পছন্দ হয়েছে, কিন্তু পালোয়ান মামাটাকে দেখলে তার পিত্তি জ্বলে ওঠে। সে মনে মনে বাবু মার গোষ্ঠী উদ্ধার করতে করতে বিড়বিড় করলো, এত বড় একটা ধান্দি মন্দ আমারে কয় খালা, তোর ভাগ্নিও আমি খালা, আবার তোর খালা, আমি কি দুনিয়ার সবার খালা নাকি রে বাপ? রাগে গজগজ করতে ফ্রিজ খুলে ঠান্ডা পানি ঢালতে লাগলো বাতাসি, এনে ধরিয়ে দেয় মামার হাতে। এদিকে এর মধ্যে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে গেছে দেখে বাতাসে হাই হাই করে উঠলো। এমন হাই হাই করে উঠলো, সে সে থাকলে এই অনাচার আর করতো না। সে এখন বসে আটকে দিত ভিলেনকে। এই রাগে আর চোখে বাবুম্মার দিকে তাকিয়ে কটা গালি দিয়ে মনে মনে বলল, ধর্মের মামা তো না, ধর্মের সার একটা। পানি গিলে সাথে নিয়ে বাবু মার প্রতিভার দিকে তাকিয়ে রসাত্মক গলা বলে, প্রতিবারে ডাক্তার ও ওষুধপত্রের সাথে প্রেসক্রিপশন লিখে দিছে, খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। এখন পানিটা চিবিয়ে চিবিয়ে খাবো নাকি? কিন্তু সেটা সম্ভব নয়। প্রতিভা কম দুষ্ট নাকি, সেও ঠোঁট টিপে হেসে উত্তর দিল, পানি চিবিয়ে খাওয়ার তো কোনো ব্যাপার না মামা। তুমি বরং এক কাজ করো, পানিটা কিছুক্ষণ ফ্রিজে রেখে বরফ বানিয়ে নাও, তারপর আয়েশ করে চিবিয়ে খাও, তাহলে ডাক্তারের পরামর্শ মেনে চলবে। বাতাসে এতক্ষণ মুখ ভটকিয়ে থাকলো, এবার খেসে খুঁটি খুঁটি করে ফোন করে, ঠিক কইছো, তোমার মামা হাতির মতো হইল, নাম যেমন বাবু, হের কথাটা হেইনা শুনে একেবারে গেদা বাবু ঠেকলো। তোমার উত্তরখান ঝাক্কাস, আমার মন মতেছে। প্রিয় রাবেয়া, আশা করি আল্লাহর আশেষ রহমতে ভালো আছিস। সময় কত দ্রুত চলে যায়, এই তাই না? এই যে 16 বছর আগে কমলাপুরের স্টেশনে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে শেষ দেখা হলো, সেই বিকেলের কথা আজও ভুলিনি। তারপর তো এক যুগের বেশি সময় পার হয়ে গেল, অথচ আমাদের আর দেখা সাক্ষাৎ হয়নি। আর না হওয়ার কথা, আমি থেকে অস্পাড়াগায়, আর তুই তো শহরে থাকিস। তোকে লিখতে বসে ছোটবেলার কথা মনে উঠছে খুব। আমাদের ছোটবেলাটা কি খুব চমৎকার ছিল রাবু। নানির বাড়ির সেই চকের আইল ধরে আমাদের অবিরাম ভাটা, মাস্টারের পুকুরের মনে সুখে ডুবোডুবি, কিংবা ঝড়ের পর আম কুড়ানোর আনন্দ। জীবনটা কত সহজ ছিল। তারপর হঠাৎ একদিন বিয়ের নামে এক অদৃশ্য দড়িতে পা দুটো বাঁধা পড়লো, আর নানির বাড়ির সেই মায়াবী সীমাটা চিরতরে দূরে সরে গেল আমার। আমি হারিয়ে গেলাম সংসারে সেই নিস্তরঙ্গ জাতকলে। আমার কপালটাই বোধহয় মন্দ। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাঁকো শুকিয়ে যায়। বোবা এক এতিম মেয়ের স্বামী সংসারে সে একটু আশ্রয় মুখ দেখতে না দেখতে মানুষটা চলে গেল। আমি নিজে এতিম ছিলাম, মেয়েটাও বাবা হারালো। শ্বশুর যতদিন বেঁচে ছিল মাথার উপর একটা ছায়া ছিল, সেই ছায়াটা যখন সরে গেল তখন বুঝলাম পৃথিবী কতটা কঠিন। এখন এক গভীর সংকটে পড়ে তোর দুয়ারে করানাছি, আমার মেয়ে প্রতিভা। ওকে নিয়ে আমি বড় বিপদে আছি। মেয়েটা দেখতে বেশ রূপবতী, আর সেই রূপ এখন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ভাসুরের ছেলে রাজু,
একটা আস্ত নেশাখোর। ও প্রতিভাকে বিয়ে করতে চায়। আমি মা হয়ে এমন ছেলের হাতে তুলে দেই কী করে? গ্রামের সালিশি দরবারে করেও কোনো সুরা হয়নি। রাজু আর ওর বাবা মা যেন উঠে পড়ে লেগেছে আমার মেয়েটার জীবন নষ্ট করছে। কোনো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব এলে রাজু সেটা ভেঙে দিচ্ছে। আমার এক পাতানো ভাই প্রতিভার জন্য তোদের শহরে একটা আর্ট স্কুলে মাস্টারি জোগাড় করে দেওয়ার কথা বলছে, কিন্তু অচেনা শহরে মেয়েটাকে একা পাঠাতে মা হিসেবে বুক কাঁপছে। আমার অবর্তমানে এই দুনিয়ায় তোকে ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। রাবু, মেয়েটাকে কি কটা দিন তোর কাছে আশ্রয় দিবি? জানি এটা অনেক বড় আবদার, কিন্তু তোকে বিশ্বাস করি বলে সাহস করে বলছি। মেয়েটা অন্তত কটা দিন শান্তিতে থাকুক, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটুকু করুক, তারপর দেখি কী করা যায়। এখন তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। ইতি, তোর হতভাগা সই। চিঠিটা হাতের লেখা। এভাবে রাবু ডাকা চিঠির ভাঁজে হলুদ হয়ে যাওয়া স্মৃতিগুলো এক হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। রাবেয়া আর কোনো প্রমাণের দরকার পড়ল না। স্মৃতি বড়ই অদ্ভুত। ধুলো জমে থাকা সেই মুছে যাওয়া। রাবেয়ার মনে পড়ল সেই মেয়েটির কথা। বিধাতা মেয়েটিকে অপরূপ মেয়েটির রূপ ঢেলে দিয়েছিল অঢেল, কিন্তু ভাষা দেয়নি। এতিম মেয়েটা বেশি সময় থাকতো নানা বাড়িতে। রাবেয়ার পাশের বাড়ি ছিল সেটা। সেই সুবাদে সই পাতানো। একদিন পুকুরে গোসল করতে গিয়ে রাবেয়া যখন তলিয়ে যাচ্ছিল, সেই বোবা মেয়েটা কোত্থেকে দেবদূতের মতো এসে তাকে টেনে তুলছিল। সাঁতার না জানা রাবেয়া সেদিন যমদূত দেখে ফেলেছিল প্রায়। চিঠিটার পর রাবেয়া মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। বাড়ির নাজিবের জন্য মেয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে। রাবেয়া সরাসরি রেহনুমাকে ডেকে চিঠিটা দেখে দিলেন। নাজিবের জন্য তো মেয়ে খুঁজেছি আমরা, আর সইয়ের মেয়ে প্রতিভার সাথে নাজিবের বিয়ে দিতে চাইছি। যখন ওকে শেষবার দেখেছিলাম তখন ওর বয়স মোট 6 থেকে 7 বছর হবে বোধহয়। তখন বুঝলাম বড় হয়ে খুব সুন্দর হবে। তবে আপা, আমি শুধু ওর রূপের কথা ভাবছি না। সুন্দরের চেয়ে মানুষের চরিত্রের দাম অনেক বেশি। তবে আমার কেন জানি মনে হয় সুরাইয়া মেয়ের আচার আচরণ ভালো না। বুদ্ধিদীপ্ত ছোট বোন প্লাস ছোট জায়ের এই প্রধানগিরিটা এবারও মন থেকে মানাতে পারলেন না রেহনুমা। তবে কিছুতে জড়তার জন্য সরাসরি নাকচও করতে পারে না। তবে ঠিক রাগে গিজগিজ করতে থাকেন একাই। মেয়েটা নাকি খুব রূপ দিয়ে কী হবে? গায়ের মেয়ে, খ্যাত টাইপের হবে নিশ্চয়। তাদের বনেদি বংশের সাথে এই মেয়ে কোনোভাবে যায় না। রাগে ক্ষোভে চামচ বাটি আস্তে আস্তে বললেন, সব নষ্টের মূলে ওই খই ভাজা সই নাকি? ছাতার মাথা। এককালে কি এক বিপদের নাকি প্রাণ বাঁচিয়েছিল, সেই ঋণ শোধ করার জন্য এখন আস্ত একটা উটকো বোঝা আমাদের ঘাড়ে তুলে দেওয়ার ফন্দি এঁটেছে বুঝি। আর রাবেয়া জনদরদির মাদার টেরেজা, পরের মেয়েকে ঘরে এনে ছেলের জীবন তছনছ করার জন্য একেবারে কোমর বেঁধে নেমেছে। সবচেয়ে বেশি রাগ লাগছে নিজের ছেলের উপর, যাকে 10 মাস 10 দিন পেটে ধরলাম, অথচ তার সব টান ওই মনির প্রতি। মার্চে মাসির দরদ দেখানো রাবেয়ার আর প্রতি ছেলেটার ভক্তি শ্রদ্ধা বেশি। এর জন্য হয়েছে আর এক জ্বালা। জীবন ফালা হয়ে গেল আমার। এদিকে বাড়ির দেওয়ালেরও কান আছে, আর সেই কানের আর এক নাম বাতাসি। বাতাসের আগেও খবরটা পৌঁছে দিল নীরার কানে। একদম ঠিক জায়গায়। বাতাসের মুখটা কুঁচকে বলে, শোনো নীরাম্মা, নাজিব বাবার সাথে কোনো গ্রামের এক ছুরির বিয়ে ঠিক করতেছে ছোট ভাই। রূপগুণ তো ওনার মুখে, তয় দেখা বিশ্বাস নেই। ও ক্যাডা কইব, গায়ের লতা নাকি কার বালমাইখা? নীরা মনোযোগ দিয়ে শুনছিল। সেখানে এমন বিকৃত ভুলভাল কথা শুনে চোখ মুখ কুঁচকে ছুটে দিল। কারবাল না লতা হারবাল হবে খালা? ওই হইল আর কি। আসল কথায় আসি। আখেরে দেখা যাইব ওই ছুরি ল্যাংড়া কি কানা। গায়ের রং হইব ধান সিদ্ধ করার মতো কড়াইয়ের তলার মতো ফুসফুসে কাল্লা। তখন কি হইব? বাতাসে ফুসফুসে কালার তত্ত্ব শুনে না নীরা দুশ্চিন্তা একসাথে থেকে সোয়াশে ঠেকলো। তারপর বাকিটা শুনে সে অস্থির হয়ে নাজিবের নাম্বারে ফোন করলো। ভাইয়াকে ফোনে কথা বলে বলে মনে মনে নীরা এখনও একা একা লজ্জা পায়। তার কি দোষ? দোষ তো সব বাতাসি খেলার। উপরে করিডোরে এক করে বসে 3.25 বছর ঝুমঝুম খুব মন দিয়ে রান্নাবাড়ি খেলছিল। প্রতিভা এগিয়ে এলো। ঝুমঝুম সামনে হাঁটু গেড়ে বসে নরম করে বলল, কী করছো আম্মু?
ঝুমঝুম উত্তর দিল না। খেলনা হাতি বাড়ি ফেলে ভুরু কুচকে তাকিয়ে রইল। বাচ্চাটার মুখটা ভীষণ আদুরে, দেখলে গাল টিপতে একটু আদর করতে ইচ্ছে করে। প্রতিভা আলতো করে ঝুমঝুমের নাকে ডগা ছুঁয়ে দিল। ঝুমঝুম একটা পাতিল হাতে নিয়ে নাড়তে নাড়তে বলল, আমি তোমার সঙ্গে খেলবো, দেবে খেলতে? ঝুমঝুমে চট করে প্লাস্টিকের হাঁড়ি পাতিল সরিয়ে নিল, নিজের পেছনে লুকানোর চেষ্টা করলো। তারপর ঠোঁট ফুলিয়ে গম্ভীর মুখে বলল, না না, দাও, আমার নান্না পাটিল দাও, তুমি নিবে না? আমি তোমার সঙ্গে খেলবো, দেবে খেলতে? ঝুমঝুম চট করে প্লাস্টিকের হাঁড়ি পাতিল সরিয়ে নিল, নিজের পেছনে লুকানোর চেষ্টা করলো। তারপর ঠোঁট ফুলিয়ে গম্ভীর মুখে বলল, না, দাও, আমার নান্না পাটিল দাও, তুমি নিবে না? প্রতিভা হেসে ফেলল, মেয়েটাকে ভীষণ আদুরে লাগছে। নিজেকে সামলাতে না পারে ঝুমঝুমের নরম গাল দুটো টিপে ধরে চটাস চটাস করে দুটো চুমু খেলে নিল প্রতিভা। ঠিক সেই মুহূর্তে প্রভা হাজির, এক হাতে দুধ কলা ভাতের বাটি চামচ। প্রভার মুখটা থমথমে, অন্য হাতে এক ঝটকায় ঝুমঝুমকে প্রতিভার কাছ থেকে সরিয়ে নিল। পরপর নিজের শাড়ির আঁচল দিয়ে মেয়েটার গাল মুছতে মুছতে প্রভা তীক্ষ্ণ গলা বলল, এভাবে বাচ্চাদের চুমু খেতে নেই, সেই কাণ্ডজ্ঞানটুকুকে তোমার নেই? লালার মাধ্যমে বাচ্চার শরীরে কত রকম জীবাণু যেতে পারে জানো? আর ও তো অপরিচিত মানুষ দেখলে ভয় পায়, দেখছো না কেমন সিটিয়েছে? তারপর তুমি ওকে জাপটে ধরে চুমু খাচ্ছ, আশ্চর্য তো। প্রতিবার হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, ওর চোখ দুটো ভিজে এসলো। প্রতিবার খুব ইচ্ছে এলো কিছু একটা বলতে, কিন্তু গলার কাছে কি যেন একটা দলা পাকে আটকে গেল। সে শুধু ফ্যাল ফ্যাল করে প্রতিভার দিকে তাকিয়ে রইল। প্রভা মেয়েটার হাত ধরে টানতে টানতে ঘরের দিকে পা বাড়ালো, যেতে যে বললো, চলো আগে পানি দিয়ে মুখটা ধুয়ে দেয়, কী সব আপদ। ঝুমঝুমে মায়ের দিকে মুখ তুলে করুণ গলা বলল, আমি তা তো দাবো আম্মু। প্রভা গলা নামিয়ে উত্তর দিল, না, আগে খেয়ে নাও, তারপর যাবে। ঘরের দৌড় ভিজিয়ে জানলার কপাট আটকে বিষণ্ণ মুখে বসেছিল প্রতিভা। ঠিক সেই মুহূর্তে নীরা ঝড়ের বেগে ঘরে ঢুকলো। নীরা মেয়েটা অতিমাত্রায় চঞ্চল, সারাক্ষণ যেন হাওয়ায় উড়ে। সে ঘরে ঢুকপাট আটকে বিষণ্ণ মুখে বসেছিল প্রতিভা। ঠিক সেই মুহূর্তে নীরা ঝড়ের বেগে ঘরে ঢুকলো। নীরা মেয়েটা অতিমাত্রায় চঞ্চল, সারাক্ষণ যেন হাওয়ায় উড়ে যায়। সে ঘরে ঢুকে জেরা শুরু করলো। ঘুম থেকে উঠলো কখন, এই তো খানিক আগে। বিছানায় পা ঝুলিয়ে বসে বলল নীরা, তুমি তো দেখি ঘোর কলেযুগের মানুষ। ভর দুপুরে দরজা জানলা খিল দিয়ে এমন ঘুমালে যে আমি একবার এসে ফিরে গেলাম। তুমি কি জানো আমি বাড়িতে কী হয়েছে? প্রতিভা অবাক হয়ে বলে, কি? এখন বলবো না, আগে চলো একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, আগে দেখবে পরে বলবো। প্রতিভাকে এক প্রকার টানতে টানতে নীরা বাইরে নিয়ে এলো। অন্যদিকে নাজিব 3টার দিকে এসেছে, খেয়ে দিয়ে একটু আয়েশ করে ঝুমঝুমের হাত ধরে বাগানে এলো হাঁটতে। সেখানে মেজো ভাইকে দেখে ফারদিন হাঁকছিল। ফারদিন আবার ক্রিকেট হওয়ার প্রচণ্ড শখ। সে ডমিনেটিং গলায় বলল, মেজো ভাইয়া একটু ব্যাটটা ধরো না দেখি। মনি বলে তুমি নাকি এককালে দুর্ধর্ষ খেলতে। ছোট ভাইয়ের বোলিংয়ের ধারটা একটু পরখ করে দেখো, তোমাকে ছাড়িয়ে গেছি কিনা। নাজিব প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু ফারদিনের জোরাজুরিতে শেষমেশ ব্যাট হাতে নিল। ঝুমঝুমকে একপাশে নিরাপদ দূরত্বে বসিয়ে রেখে সে পজিশন নিল। ফারদিন বল করতে করতে আকাশ কুসুম কল্পনা করে, ভাই আমি অলরাউন্ডার হব, বিএলপিতে একবার সুযোগ পেলে কেল্লা ফতে। ঝুনঝুনে হাততালি দিয়ে নিজের ভাষায় উৎসাহ দিল, তাচু জয়, আও জয়। এভাবে 2-3 বার হওয়ার পর চতুর্থ বারের মাথায় ফারদিন বল করলো, আর নাজিব সজোরে এক হাঁকানো শট মারল। বলটা তীরের মতো আকাশে উড়ে গেল। আর হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে বলের গতিপথ দেখতে, কিন্তু বিধিমাম বলটা উড়ে গিয়ে ঠিক ল্যান্ড করলো শিউলি গাছের তলায় দাঁড়িয়ে থাকা প্রতিভার কপালে। প্রতিভা আত্মনাদ করলো, ও মা গো! ব্যথায় ওর কপাল ফেটে ধপ করে বসে পড়লো। নীরা ভীষণ ঘাবড়ে গিয়ে বলল, দেখি দেখি, ইসরে! প্রতিভা হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে গিয়ে বলল, কপালটা কি ফেটে গেল? উফ! নীরা রাগে চোখে ফারদিনের দিকে তাকাতে ফারদিন 2 হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বলে, আমার কোনো দোষ নেই, আমি মারিনি, ভাইয়া মেরেছে। প্রতিভা কপালে হাত রেখে আর চোখে নাজিবকে দেখলো এক নজর। ডার্ক ব্লু টি শার্ট, অফ হোয়াইট ট্রাউজারে, মুখে হালকা দাড়ি, ঘামে ভেজা অবিন্যস্ত কিছু চুল কপালে লেপ্টে আছে। এদিকে এগিয়ে আসছে সে। লোকটাকে দেখে প্রতিভা রাগ হলো। প্রতিভা ব্যথায় কুকিয়ে উঠে অগ্নিশর্মা হয়ে নিচু স্বরে
বলে উঠল, খাটাস একটা, আমার কপাল ফাটিয়েছে, ওরও যেন কপাল ফাটে, কপালে যেন এক ছটাক বউয়ের ভালোবাসা না জুটে, বউ যেন পাড়ার পরে আইসক্রিমওয়ালার সাথে পরকে ভেগে যায়। হায় অভাগা একটা। কথাগুলো বলে প্রতিভা মনে এক ধরনের পৈশাসিক প্রশান্তি হলো। নীরা পাশে ছিল বলে সবটুকু শুনে ফেলেছে। সে ভয়ে প্রতিভার কানে গেছে, মুখ নিয়ে ফিসফিস করে বলল, সর্বনাশ, একই সব বললে? ওটা তোমার মেজো ভাইয়া, তোমার হবু বর। প্রতিভা বিষমকে বলল, আচ্ছা। নীরা মাথা নাড়িয়ে নিশ্চিত করলো, হ্যাঁ। প্রতিভা তড়িৎ গতিতে জিভ কামড়ে আস্তাগফিরুল্লাহ। নাজিব দূর থেকে হাঁক চাইল। নীরা সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে, দেখ তো কেটেছে কিনা। নীরা এবার প্রতিভার হাত সরিয়ে পরীক্ষা করে আশ্বস্ত হলো, না কাটেনি, তবে বেশ বড়সড় একটা আলু হয়েছে, রক্ত জমাট বেঁধে নীল হয়ে গেছে। প্রতিভার পিঠ নাজিবের দিকে ফেরানোর ভিতরে নাজিব এখনো মেয়েটার মুখ ঠিক ভালো করে দেখেনি। প্রতিভার গায়ে কালো থ্রি পিস, ওড়নাটা মাথায় তোলা, তবে মাথা থেকে ওড়নাটা নেমে চুলের খোপা উপরে ঠেকেছে। প্রতিভা আবার আস্তে আস্তে বলল, যেহেতু কাটেনি তার মানে কপাল ফাটেনি, আর কপাল যেহেতু ফাটেনি তাহলে রাগে বলা কথাগুলো নিশ্চয় খাটবে না। যাক বাবা, মান সম্মান অন্তত বাঁচল। নীরা হাফ ছেড়ে মাথা নেড়ে ফিসফিসল, একদম ঠিক বলছো, আমি তো এতক্ষণ চিন্তায় পড়ে গেছিলাম। নাজিব ধমকের সই বলল, ওখানে দাঁড়িয়ে ফিসফিস বন্ধ করে ওকে নিয়ে ভেতরে যা, বরফ লাগিয়ে দে। প্রতিভা আড়ালে মুখ বাঁকালো, মনে মনে বলল, মেজর সাহেবের বাড়ি বিয়ে বড় তাড়া দেখছি। ছুটিতে শুনছি আসতে দেরি হবে, অথচ বিয়ের কথা শুনে এক সপ্তাহ না যেতে বান্দা হাজির। ড্রয়িং রুমের সময় প্রতিভা কলে পুতুলের মতো বসে আছে। তার কপালে নীলচে রঙের একটা টিভি। নীরা এক টুকরো বরফ রুমালে পেঁচিয়ে অতি সাবধানে সেই টিভিতে ঘষছে। বরফে স্পর্শ লাগতে প্রতিভার সারা শরীর শিউরে উঠছে, কপাল কুঁচকে যাচ্ছে ব্যথায়, বাতাসে হাউতাস করে উঠল, আল্লাহ! নীরা আম্মা দেখতেছন, নাজিব আব্বা তো মানুষ না, সাক্ষাৎ কামানের গোলা। এক মাইরে আমগা হবু বউয়ার কপালখানা একেবারে তালের আটির মতো ফুলাই দিছে। নীরা বিরক্ত হয়ে বলল, খালা থামবে তুমি? ভাইয়ে কি ইচ্ছে করে করছে নাকি জাস্ট অ্যাক্সিডেন্ট? বাতাসই দমে গেল না। সে পানের বাটাটা গুছাতে গেছিল, ইচ্ছে করে মারলে তো কপালখানা দুই দুই ভাগ হইয়া শ্যাওলা পুকুনি হইয়া যেত। মেজরের হাত বলে কথা। সোফার অন্য প্রান্তে বসে জয়নাবাড়া পান চিবুচ্ছিল। তিনি প্রতিভার দিকে এক পলক তাকিয়ে মুখটা এমনভাবে ভেঙেলেন যেন অন্তত তেতো কোনো কারসাজি ওষুধ মুখে দিয়েছেন। বললেন, খেলতে গেছে পুরুষ মানুষ, সেখানে কি ছুরির যাওয়ার দরকার ছিল? এখন কপাল ফুইলে বসে আছে। গ্রামের মেয়েরা বড্ড শক্তপোক্ত হয়, এ দেখতেছি এক বলের ঘায়ে কাবু। নীরা প্রতিবাদ করল, বাইরে একটু আধটু যাবে না? সারাক্ষণ কি ঘরবন্দি হয়ে থাকবে? আজব কথা বলো তো নানু। জয়নাবাড়া কথাগুলো কানেই তুলল না। তার কাছে এই বরফ ঘষাঘষি পুরো আদিখ্যাতা। তিনি বিরস মুখে বললেন, শহরের ঢং, কপালে একটু বল লাগছে তাতেই আম্মা যেন আসমান ভেঙে পড়ছে। এখনকার মেয়েরা একটু বাতাস লাগলে ও মাগো বললে ঢং অজ্ঞান হয়, ঢং দেখলে পিত্তি জ্বলে আসে। রেহমনে এসে সব শুনলেন। গলায় রাজ্যের বিরক্তি নিয়ে বললেন, বাইরে যাওয়ার দরকার কী ছিল শুনি? বাগানে না ঘুরলে এই দশা হতো না। এখন এই আলু মার্কা কপাল নিয়ে থাকো, লোকে জানলে তিলকে তাল করে বসবে। মির্জাবাড়ির হবু বউকে মারধর করায়, যত সব ঝামেলা কারবার। প্রতিভা কোনো উত্তর দিল না, সে নিচু হয়ে বসে রইল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে খানিক আগে। নিচে ফাঁকা। বাড়ির সবাই আজ বোধহয় যার যার ঘরে আছে। নাজিব সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে প্রতিভার ঘরের সামনে দাঁড়ালো। ঘরের দরজা ভেজানো, ভেতর থেকে টিমটিমে আলো আসছে। সে ভেতরে ঢুকলো না, চৌঘাটে বাইরে দাঁড়িয়ে গম্ভীর গলায় ডাকলো, নীরা। সে জানে নীরা ভেতরে আছে, কথার আওয়াজ আছে। নীরা তখন বিছানায় বসেছিল। সে চমকে উঠে দরজার কাছে এলো। নাজিব জিজ্ঞাসা করলো, কী অবস্থা এখন? কিসের? নীরা বেকুবের মতো উল্টো প্রশ্ন করলো। শুনে নাজিব বিরক্ত চাহনিতে বলল, বল, ফোলা বেড়েছে কি? ব্যথা কি খুব বেশি লেগেছে? তোমার হবু বউয়ের কপালে তো পুরো একটা কদম ফুল ফুটে গেছে ভাইয়া, নীল রঙের ফুল। ব্যথার কথা জিজ্ঞাসা করলে আপু বলছে খুব একটা করছে না।
নতুন জায়গা এখন করলেও সত্যি কথা বলবে নাকি? করছে তো বটে। নাজিব নীরার দিকে ওষুধের প্যাকেটটা বাড়িয়ে দিল। এই যে মেডিসিন, ব্যথার জন্য। খালি পেটে খেতে মানা করবি, হালকা কিছু খেয়ে তারপর খাবি। নীরা ঠোঁট টিপে হাসে, দুষ্টুমি করে বলল, ভাইয়া তুমি নিজে গিয়ে দিয়ে এসো না মেডিসিনের সাথে এক গ্লাস পানি আর একটা সরি। এতে করে মেয়েটা সুস্থ হয়ে যেতে হলে একটু তাড়াতাড়ি। নাজিব ভুরু কুঁচকে এলো, তার চোয়াল শক্ত হয়ে গেলো। কড়া বলে বলল, ফালতু কথা কম বলবি নীরা, ওষুধ দেওয়ার দরকার তাই দিলাম। চিকিৎসা নিশ্চিত করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওষুধটা ধর, মনে করে খাইয়ে দিস। নীরা মনে মনে শুধু বাঁকালো। বলতে ইচ্ছে করলো, শুধু কি দায়িত্ব নাকি অন্য কিছু? হবু বউয়ের কপাল ফুলে দিয়ে এখন মলম মাখাতে মন চাইছে না তো। তবে ভাইয়া যে মানুষটা, এটা বলার আর সাহস পেল নীরা। চুপচাপ বাধ্যমের মতো ওষুধগুলো দিয়ে মাথা নেড়ে বলে, ঠিক আছে। এশার নামাজ শেষ করে নিজের ঘরে জায়নামাজে বসে আঙুলে তসবি পড়ছিলেন রাবেয়া। এমন সময় করিডোরে নীরার আওয়াজ পেয়ে নিচু গলায় ডাকলেন, নীরা শুনে যাও। নীরা দরজার ওপাশ থেকে গলা বের বললেন, মনি ডাকছো? প্রতিবার কপাল কেমন আছে? ফোলাটা কি একটু কমেছে? রাবেয়ার কণ্ঠে অকৃত্রিম উদ্বেগ। তিনি জায়নামাজ ভাঁজ করতে করতে জানলার বাইরে অন্ধকারে একবার তাকালেন। নীরা উত্তর দিলেন, না মনি, কমেনি। অনেকক্ষণ বরফ বসে দিলাম, জায়গাটা একদম নীল হয়ে গেছে। মনে হয় ব্যথা কমেছে বেশ। রাবেয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা নতুন এসেছে, এসেই কাণ্ড। শোনো নীরা, বাতাসিকে বলে দিবে রাতের খাবার যেন ঘরেই দিয়ে আসে। শরীর খারাপ নিয়ে সবার সামনে আসার দরকার নেই, লোক লজ্জার একটা ব্যাপার আছে। আর ব্যথা খুব বেশি করলে আমার আলমারি থেকে তাকে একটা ন্যাপা আছে। নীরা নিজের ওড়নার কোণাতে আঙুল পেঁচাতে মনির কথার মাঝখানে বলল, ভাইয়া ওষুধ দিয়েছে। রাবেয়া ভুরু কুচকে তাকিয়ে শুধলেন, নাজিব দিয়েছে? নীরা মাথা বলল, হুম, নিজ হাতে। মানে আমার কাছে দিয়ে এসে ভাইয়া। বাইরে মেঘ ডাকছে, আকাশে অচিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকেছে। সে আলোর ঘরটা ক্ষণে ক্ষণে নীলচে হয়েছে। কিছুক্ষণ আগে লোডশেডিং আছে। অন্ধকার করে রাবেয়া বসে আছে ইজি চেয়ারে। তার সামনে একটা মোমবাতি জ্বলছে। বাতাসের ঝোপটায় মোমবাতির শিখা থরথর করে কাঁপছে। শিখার কাঁপন দেখে মনে হচ্ছে খুব বেশি শীত করছে। নাজিব মেঝেতে একটা মোড়ায় বসে আছে। অন্ধকারে তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। রাবেয়া শান্ত গলায় বলল, নাজিব তুমি কি রাগ করছো? নাজিব অন্ধকারে মাথা নাড়ল, মৃদু হেসে বলল, না মনি, রাগ করবো না। রাগ কমলে মানুষের হার্টবিট বেড়ে যায়। আমি ডাক্তার মানুষ, জেনে শুনে নিজের শরীরে টাকিকার্ডিয়া ঘটিয়ে হার্ট অ্যাটাকে কষ্টে ফেলার কোনো মানে হয় না। এখনও অনেক কাজ বাকি। অসময়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রাখতে চাইনি। রাবেয়া একটু হাসলো, বলল, তুমি ইদানিং বড্ড বেশি বাস্তববাদী হয়ে গেছে নাজিব। রাবেয়া খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর মেঘনাচিত বৃষ্টির মতো মূল প্রসঙ্গে ঢুকে গেল। প্রতিভা মেয়েটার সম্পর্কে যেমন ভেবেছিলাম সে তার চেয়েও বেশি আমার মন মতো হয়েছে। জানো নাজিব, মেয়ে হয় দুই রকমের। একদল মেয়ে দেখলে মায়া লাগে, আর একদল মেয়ে দেখলে ভরসা লাগে। প্রতিভাকে দেখলে আমার কেমন জানি মায়া আর ভরসা দুটোই একসাথে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি ভুল কিছু করতে যাচ্ছি না। নাজিব কিছু বলল না, সে জানতো এই প্রসঙ্গ আসবে। রাবে আবার বলল, তারপর আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এখনও সময় আছে? তোমার কোনো আপত্তি নেই তো বাবা? আমি চাই না আমার কোনো জেদ তোমার জীবনে বোঝা হয়ে থাকুক। তুমি যদি না চাও তবে আমি আজই সব চুকিয়ে দেবো। মেয়েটা শুধু শুধু আশ্রয়ের উপর মাথার উপর ছাদ দরকার তো, সেটুকু দেওয়ার সামর্থ্য আল্লাহর রহমতে আমার আছে। বাইরে বৃষ্টির বেগ চলছে। টিনের চাল হলে এখন কথা বলে দায় হতো। নাজির দীর্ঘক্ষণ চুপ থেকে অবসরে মুখ খুলল, মনি, জীবনটা আসলে একটা লম্বা ট্রেনের জার্নি। আমরা স্টেশনে দাঁড়িয়ে থেকে আর নিয়তি নামে একটা ইঞ্জিনে এসে আমাদের বগিগুলো টেনে নিয়ে যায়। নাজিব খুব গুছিয়ে কথা বলছে, রাবেও মনোযোগ দিয়ে শুনছে। তিনি জানতেন নাজিব নেতিবাচক কিছু বলবে না। নাজিব কণ্ঠ খাদে রেখেই বলল, আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকি একরাশ কল্পনা নিয়ে, অথচ আমাদের বগি কোন ইঞ্জিনের সাথে জুড়বে সেটা আমরা আগের থেকে জানি না। নিয়তি নামে এক অদৃশ্য ইঞ্জিন এসে হুট করে আমাদের টেনে নিয়ে যায় অজানার দিকে। কেউ পৌঁছায় সবুজের কোনো গ্রামে, কেউ আবার জনহীন মরুভূমিতে। আসল জীবনে আমাদের হাতে খুব সামান্য নিয়ন্ত্রণ থাকে। মানুষ ভাবে যে নিজের পথ তৈরি করবে, অথচ সে কেবল সময়ের স্রোতে ভেসে আসা একটি খড়কুটো। নাজিব এক মুহূর্ত থামল, ফের বলল, তাছাড়া 32 বছর বয়সে এসে আপত্তি সফলতা অভিযান থেকে মুছে ফেলাই ভালো। সহযাত্রীটা যদি ভালো হয় তবে একটা দীর্ঘ পথ চলার ক্লান্তিটা
কিছুটা কম লাগবে। তুমি যখন বলছো প্রতিভা মেয়েটাকে ভরসা করা যায়, তখন আমার আর কোনো দ্বিধা নেই। তুমি নিশ্চিত থাকো, এই জার্নিতে আমি তোমার পছন্দকে আমার গন্তব্য ধরে নেব। তোমার পছন্দ আমার কাছে আদেশের মতো মনি। তোমার কোনো সিদ্ধান্ত আমার অরুচি নেই। রাবি স্বস্তির নিঃশ্বাস ফেলেও ফেলতে পারতেন। হঠাৎ করে তার গলার কাছে কাটার মতো বিঁধল কিছু একটা। সেটা অকপটে বলে ফেলল, তবে কখনো যদি তার জীবনে একটা মস্ত বড় ভুল ভুল সিদ্ধান্তের কথা শুনে অরুচি কেন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়। নাজিবের কাঁধে এখনও থাকে ক্যাপ্টেনের 3টে তারা, তবে তারার আয়ু শেষ হয়ে এসছে। সেখানে খুব শিগগিরই প্রস্ফুটিত হবে মেজরের শাপলা। সেনাবাহিনী মেডিকেলে করে পদোন্নতি হয়ে শিগগিরই মেজরের পথে যাবে সে। বিচিত্র ব্যাপার হলো, নাজিবের আত্মীয় স্বজন এমনকি পরিবার সময় বা নিয়মকানুন কোনোটা ধার ধারছে না। পদোন্নতির চিঠি আসার আগে তারা এক কাঠি এগিয়ে আছে। পাড়ার লোক দুঃসম্পর্কে আত্মীয়দের কাছে গল্প করার সময় তারা অবলীলে বলে দেয়, আমাদের ছেলে মেজর। বাঙালির গর্ব বড় অদ্ভুত জিনিস। নাজিবের পোস্টিং বর্তমান চট্টগ্রামে, তবে কপাল ভালো খুব শীঘ্রই ঢাকা সিএমএইচে তার বদলি হবে। হুট করে বাড়িতে আসায় মনি অবাক হলেন। নাজিব জানালো জরুরি একটা কাজে তাকে আসতে হয়েছে। হাতে মোটে 2 দিন সময়, এর মধ্যে আবার ফিরতে হবে চট্টগ্রামে। মনি চটজলদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এই 2 দিনের মধ্যে ঘরোয়াভাবে এনগেজমেন্ট কাজটা সেরে রেখে ভালো। নাজিব আগে বদলি হয়ে থিতু হলেন, তারপর ধুমধাম করে বিয়ে দেওয়া যাবে। প্রতিভা মেয়েটা আজ করে শিক্ষিতা করতে চাইছে, করুক না। মনি মনে মনে একটা ছক কাটলেন, আপাতত এনগেজমেন্টটা হোক, তারপর সুবিধা মতো সময় দেখে প্রতিভার মাকে গ্রাম থেকে আনিয়ে বিয়েটা আয়োজন করা হবে। আপাতত মেয়েটা এই বাড়িতে ছায়ার নিচে থাকুক। রাতভর বৃষ্টি হচ্ছিল, সকালে আকাশটা পরিষ্কার, কাচের মতো স্বচ্ছ নীল। মির্জাবাড়ির ছাদের রোদে সোনাঝরা আভা লেগেছে। ভেজা রেলিংয়ে দু একটা চড়ুই পাখি মনের সুখে কিচিরমিচির করছে। প্রতিভা ছাদের এক কোণে দাঁড়িয়েছে। সে এক মনে ছাদের কোণে রাখা টবে ফুটিয়ে তোলা একটা রক্তজবার দিকে তাকিয়ে আছে। ফুলটাতে পাপড়ি এখনো 2-1 ফোঁটা রাতের বৃষ্টির মতো মুক্তোর মতো জমে আছে। ঠিক তখনই নাজিব ছাদে এলো, চোখে মুখে ঘুমের হালকা রেশ। সে ব্যায়াম করার জন্য ছাদে এসে দাঁড়িয়েছে, কিন্তু প্রতিভাকে দেখে থমকে গেল। নাজিব এগোলো, গলা খাকড়ি দিয়ে বলল, ব্যথা কি খুব বেশি? ঠান্ডা কণ্ঠস্বর শুনে প্রতিভা অপ্রস্তুত হলো, 2 হাত জড়ো কচলাতে থাকলো। এবার আপাদমস্তক পরখ করলো নাজিব। পরনে কালকে সেই কালো রঙের সালোয়ার কামিজ, মাথার ওড়নাটা হালকা তোলা। নাজিব লক্ষ্য করলো মেয়েটার আঙুলগুলো খুব সরু আর লম্বা, যেন কোনো কুশলী শিল্পী নিখুঁত করে গড়ছেন। প্রতিভা এবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন। নাজিবের মনে হলো চারপাশে বসা বাতাস হঠাৎ স্থির হয়ে গেছে। মেয়েটার ফর্সা কপালে একটা নীলচে ফোলা দাগ, ঠিক শুক্লপক্ষের চাঁদের পাশে একটা কালচে মেঘের টুকরো যেন। ঠিক কিন্তু সেই দাগ ছাপিয়ে উজ্জ্বল হয়ে উঠছে একজোড়া চোখ, গাঢ় কালো মণি। নাজিবের ধূসর চোখ দুটো স্থির হয়ে গেল সেটাই। নাজিব স্থির দৃষ্টি দেখে প্রতিভা আরও অস্বস্তিতে পড়ে গেল। সে দ্রুত চোখ নামিয়ে নিয়ে আমতা আমতা করে বলে ফেলে, না না, এখন আর কোনো ব্যথা নেই। নাজিব পকেটে হাত দিয়ে সোজা হয়ে বসলো, গলাটা কেমন একটা প্রসন্ন অধিকার নিয়ে বলল, ব্যথা নেই বললে তো আর হলো না। কপালে একটা নীল রঙের টিপ পরে আছেন, অথচ বলছেন ব্যথা নেই। মিথ্যে বলাটা কি আপনার স্বভাব প্রতিভা? প্রতিভা থতমত খেয়ে গেল। নাজিবের ধূসর চোখের প্রখরতা মেপকে তার সাধ্যের বাইরে। মৃদুস্বরে বলল, মিথ্যে বলবো কেন? একটুখানি তো ফুলে উঠছে শুধু। একটুখানি ফোলা মানে ভিতরে রক্ত জমেছে। আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা খেয়েছেন? জি। প্রতিভা অন্যার কোণাতে পেঁচাতে পেঁচাতে তাড়াহুড়ো করে বলল, নীরা ডাকছে, আমি যাই। প্রতিবার এই সরল মিথ্যে বলে নাজিব ঠোঁটের কোণে চাপা হাসি ফুটল। সে পকেট থেকে হাত বের করে আকাশের নীলিমার দিকে তাকালো। রোদের তেজ বাড়ছে, কিন্তু চারপাশের বাতাস এখনো স্নিগ্ধ। নাজিব শান্ত গলায় বলল, যাবেন তো বটে, তবে যাওয়ার আগে মিথ্যে বলাটা আর একটু ভালো করে রপ্ত করে নিন। প্রতিভা, আপনার চোখ কিন্তু আপনার ঠোঁটের কথা মানছে না। নীরা আপনাকে খুঁজছে না প্রতিভা, আপনি পালাবার পথ খুঁজছেন, অথচ আপনার মিথ্যে বলা হাতটা বড্ড কাঁচা। জয়নামারা পান চিবোচ্ছেন, গরু যেমন করে ঘাস খড় মুখে নিয়ে আয়েশ করে জাবর কাটে, ঠিক তেমনই চিবুক নেড়ে নেড়ে জাবর কাটেন। সারাদিনে কয় খেলে যে পান পেটে যায় তার কোনো ইয়ত্তা নেই।
তিনি চিবুক নাড়াতে নাড়াতে বললেন, রান্নাঘরে 3টে আনারস আছে, নাজিবের বাপ বাজার থেকে আনছে খানিক আগে। বাতাসিরে কইছিলাম কাটতে, কিন্তু ও তো মাছ কাটতেছে, আসতে হাতের আনারস ধরলে গন্ধ হয়। তুমি বরং চটপট একটা কাইটে আনো তো। বিকেলে নাস্তা ফলের থাইকা ভালো আর কিছু নেই। তেলের ভাজা পোড়াটা পেটের 12টা বাজে। প্রতিভা মাঠে নিয়ে বসলো। জয়নাবাড়া ঘাড় বাঁকিয়ে তার আনারস কাটা দেখছিলেন। হঠাৎ বললো, সকাল থেকে তো বেলা তোমার ছাদে দেখলাম, একলা একলা ঠোঁট নাচছে, ব্যাপার কি কত? প্রথমে তো ডর পেয়েছিলাম, ভাবলাম মাইয়াটার ঘাড়ে কিছু সাওয়া হলো নাকি। পরে ভাবলাম নামাজ পড়ে মনে হয় দোয়া পড়ছে। তাই একটা কথা মনে রেখো, যখন তখন ছাদে যাবে না, বিশেষ করে ভর সন্ধ্যায় আর শেষ রাতে। ছাদে জিন ভূত থাকে, ওদের মধ্যে কিন্তু আবার শয়তানও কিসেমে আছে। প্রতিভা আনারস থেকে চোখ তুলতে তুলতে বিড়বিড় করলো, বুড়িটা তো দেখছে আনারসের মতো শখানেক ধারালো চোখ, সব দিকে নজর। ডায়াবেটিসের কারণে জয়নাপাড়া ফজরের পরে নিয়মিত হাঁটেন। আজ সকালে ছাদে একা একা দাঁড়িয়েছে প্রতিভা, অথচ ওর ঠোঁট নাড়তে দেখে তিনি বেশ অবাক হয়েছেন। ভাবেন কার সাথে কথা বলছে, অথচ ছাদে কেউ নেই। তবে মাথায় ওড়নাটা নামাজের ঢঙে পেঁচানো দেখে তিনি সান্ত্বনা দিয়ে এই বলছেন, মেয়েটা নিশ্চিত তসবি পড়ছেন। এর মধ্যে রেহনুমা ড্রয়িং রুমে এসে বাতাসিকে হাঁকছিলেন। মাছ কাটা শেষ হলে আদা দিয়ে 1 কাপ কড়া করে চা দিয়েছ তো বাতাসি, মাথাটা টিপটিপ হচ্ছে। জয়নাব আর রেহনুমার কথা শুনে প্রতিভা নতুন ফরমাইশ দিলেন, বাতাসি কাজ শেষ হইতে দেরি আছে, তুমি এক কাজ করো, চাটা বানায় আনো চট করে। উপরের তাকে চায়ের কৌটা আছে, সিলেট থেকে আনা খাঁটি চাপাতি, অল্প দিলে কড়া রং। প্রতিভা মনে মনে মুখ বাঁকালো, বুড়িটা গরুর মতো জাবর কাটা আর সারাদিন একে একে ফাই ফরমাস করে, কারো একদণ্ড বসে থাকতে দেখতে পায় না। প্রতিভা চা বানাতে থাকে। তার মধ্যে প্রভা আসলো। কিছুটা অসুস্থ থাকার জন্য বাড়ির অন্য কাজে হাত লাগায় না প্রভা, তবে নিজের মেয়ের খাওয়ানো, গোসল করা সব কিছু নিজে হাতে করে। এই যে এখন আসছে নিজের মেয়ের জন্য দুধ গরম করতে। প্রতিভা কাপের উপর ছাঁকনি রেখে চা ঢালছে। প্রভা কথা বলল না, তবে চোখ কুঁচকে একবার তাকালো। কিছু বলতে গিয়ে থেমে গেল। সে চুলো জ্বালিয়ে দুধের বাতিল বসলো। এদিকে জয়নাপাড়া ওখান থেকে হাঁক ছেড়ে বসলেন, 1 কাপ চা করতে গিয়ে কি ঘুম এসে পড়লো নাকি? এতক্ষণ লাগে চা করতে? প্রতিভা চায়ের কাপ নিয়ে রেহনুমার সামনে ধরল। রেহনুমা কাপের মধ্যে তাকে ভুরু কুচকে বলল। প্রতিভা কাচুমাচু মুখে বলল, আন্টি, চা পাতি মনে হয় ভালো না, অনেকক্ষণ জাল দিলাম কিন্তু একদম রং হলো না। রেহনু অবাক হলো, ভালো না মানে? সকালে তো ঠিক খেলাম, হঠাৎ করে খারাপ হয়ে গেল কীভাবে? প্রতিভা উত্তর দেওয়ার আগে রান্নাঘর থেকে প্রভা বেরিয়ে এলো। তার মুখে বাঁকা হাসি বলল, সে বলল, মেজেজি রাগ করো না, চা পাতিলের জায়গায় কালো জিরে দিয়ে সারাদিন জাল দিল তো রং হওয়ার কথা না। তোমার হবু বৌমা চায়ের বোতলে কালো জিরের স্যুপ বানিয়ে এনেছে। রেহনুমা কাপে নিচে দিল, ঠিক তো, কড়া কালো জিরে গন্ধ বেরোচ্ছে। তিনি বিরক্ত হয়ে শব্দ করে কাপটা টেবিলের উপর রাখলেন। প্রভা সেই সুযোগটা ছাড়ল না, টিপনি কেটে বলল, আসলে গ্রামের মতো ওদের দোষ দিয়ে লাভ নেই, যাদের নুন আনতে পন্থা পড়ে তারা চায়ের কি বুঝবে। ওই যে কথায় আছে না, ভাতই পায় না আবার চা। কোনদিন চা চোখে দেখেনি হয়তো চিনবে কী করে? প্রতিভা চুপ না থেকে বলে উঠল, অত বড় হয়েছি নিশ্চয় হাওয়া খেয়ে নয়, অন্তত ভাত ডাল খেয়ে। আর ভাতের চেয়ে চায়ের দাম কিন্তু কম। 1 কেজি চালের দাম 50 টাকা, আর সেখানে 1 প্লেট ভাত খেতে লাগে 15 থেকে 20 টাকা। আর রং চা তো আমাদের গায়ে পাড়ার মোড়ে 3 টাকায় 1 কাপ। প্রভার মুখটা হালকা কালো হয়ে গেল। প্রতিভা একটু হেসে যোগ করলো, আর একটা কথা, গ্রামের মানুষ ধান চাষ করে বলে কিন্তু শহরের মানুষের পেট ভরে খেতে পায়। কৃষকরা ফসল না ফলালে বড়লোকরা ড্রয়িং রুমে বসে না খেয়ে থাকতো। ওই যে বিজ্ঞান পড়েছিলাম না, খাদ্য শৃঙ্খল, আমরা সেই আসলে একে অপরের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। প্রভা অবাক হলো। জয়নাবাড়া বলে উঠলেন, চুপ করবা তুমি, এত কথা জানো তো, কামে তো পাইলে লাড্ডু। প্রতিভা এবার মুখটা কাচুমুচু করে মাথা নিচু করলো, মুখটা একদম নিরীহ, মানে গলার স্বর খাদে নামে বলল, কাজে সামান্য একটু ভুল হয়েছে নানু, মানুষ খুন তো করিনি, তাই এবারের মতো ক্ষমার দৃষ্টিতে দেখুন না একটু। রেহনুমা কপাল কুঁচকে তাকিয়েছেন। জয়নাবার বিরস মুখে বললেন, সেদিন তো খুব বড় গলায় বললা কাজ দেখে সার্টিফিকেট দেবেন, এই হলো তার নমুনা? পয়লা দিনে ঠিক কইছি, নামই প্রতিভা হলে একেবারে আমরা কাঠের ঢেকি একটা। রূপবতী আছো, আবার দেখছি মায়াবতী।
তবে কপালে দুঃখ আছে মাইয়া, তুমি গুণবতী হইতে পারো নি। প্রতিভার মুখটা অপরাধীর মতো কাচুমুচু হয়ে দুহাত জড়ো করে দাঁড়িয়েছে। এই নিরীহ মার্কা চেহারা দেখে জয়নাবারা আরও মেজাজ কিছুটা থিতু হলো। তিনি গলার স্বর এক পর্দা নামিয়ে আরও বলেন, খাঁটি কথা কি জানো, নুন ছাড়া তরকারি যেমন গুণ ছাড়া নারী, দুইই সমান। দুনিয়াটা বড্ড কঠিন জায়গা। কাজ কাম কিছু আয়ত্ত আনো, যা একখান করিসীমা দেখাইলে তাতে তোমার গুণের দর বোঝা হয়ে গেল আমার। প্রতিভা জিভের ডগায় ঠোঁট ভিজিয়ে নিচুসে বলল, সবে তো একটা ভুল হয়েছে নানু। আসলে জয়নাবারা হাত নেড়ে ওকে থামিয়ে দিলেন। বিজ্ঞান মতো হেসে বলেন, হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় চাল কেমন সিদ্ধ হয়েছে, সব ভাত টিপতে হয় না। আমার মাথার চুলগুলো রোদে পুড়ে কিংবা হাওয়ায় পাক ধরেনি। প্রতিভা দমে না গিয়ে আস্তে করে বলল, হাঁড়িতে একই যাতে চাল থাকে না, তাই একটা টিপলে চলে। তাই সব ক্ষেত্রে কি এই বিষয়টা এক? জয়নাবারা চমকে উঠলেন। মেয়েটা তো মুখে মুখে তর্ক করে। তিনি চোখ কপালে দিলেন, বাবরে, কথা তো দেখি খইয়ের মতো ফুটছে। তা তোমার মা কাজকর্ম না শিখে মুখে মুখে জবাব দেওয়াটা ভালোই শিখেছে। প্রতিভা একটু মিষ্টি করে হাসিয়ে বললেন, মা আমার অনেক কিছু শিখেছে। রেহনু আবার মতক্ষণ বিরক্ত হচ্ছিল। এবার তিনি সরাসরি বলেছেন, হ্যাঁ রে, শিখাইছে তো দেখছি। এত বড় ধিঙ্গিবে, অথচ কালো জিরে চেনে না, আজব করবার। শোন মেয়ে, এরপর থেকে কিছু করতে গিয়ে না বুঝলে তেলে বেরিয়ে করবি না। আমি এসেছি বাতাসে এসে জিজ্ঞাসা করে নিবা। তার মধ্যে নাজিব বাইরে থেকে ফিরছিল। ড্রয়িং রুমে জেরা আর প্রতিভার জড়সড় ভঙ্গি তার নজরে এল না। সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর চোখে একবার প্রতিভাকে দেখলেন, তবে মুখে কিছু বলল না। গম্ভীর মুখে সোজা উপরে চলে গেলেন। ফারদিন মোবাইলটা দখল করতে নীরাকে বেশ কসরত করেছে। দখল করার পর থেকে সে গেম খেলা শুরু করেছে তো করছে। নীরা এখন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্ক্রিনে গোটা চারেক অ্যাংরি বার্ড রাগে লাল হয়ে বসেছে। নীরা মনোযোগ ঠিক জায়গায়। জয়নাবারা বজ্রপাতের মতো শব্দ করে উঠল, নাজির যে ফিরল, ওরে আনারস দিয়েছিস? নীরা স্ক্রিন থেকে চোখ না সরে ঠোঁটে চ জাতীয় বিরক্তি শব্দ করলো, মাথা নাড়ল, যার অর্থ না। জয়নাবারা গলা চলেন, তোর হাতে এই যন্ত্র কোত্থেকে আইলো নীরা? এটারে রাখ, শিগগির যা, পোলাটার ফল দিয়ে বাইরে থেকে আইলো, পরে দেব। জয়নাবারা মেজাজ এবার সপ্তম আকাশে চলল। তিনি কপালে তিনটি ভাঁজ ফেলে বলেন, পরে মানে? পড়ালেখার মাথা তো খেয়েছিস, এখন যন্ত্রখানা দিয়ে সারাদিন উঠবি। দাঁড়া, তোর মা আসুক কইতেছি। প্রতিভা অধরে দাঁড়িয়েছিল। ওর মনে হলো বিনা বেতনে হুকুম জারি করা এই অদ্ভুত প্রতিভা জয়নাবারার জন্মগত। কেউ এক মুহূর্ত অলস বসে থাকবে, এটা ওনার ব্যক্তিগত পর্যায়ে। নীরা গাল ফুলে উঠে ধরল, অসহায় গল্প, আচ্ছা বাবা, দিচ্ছি। জয়নাবারা গজগজ করতে করতে নিজের ঘরে ঢুকলেন। নীরা লম্বা একটা শ্বাস নিল। প্রতিভার বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। সেটা থেকে নীরা খেপে গিয়ে বলল, তুমি হাসছো কেন বাবু? অথচ নানু সারাদিন বকবকানি শুনতে শুনতে আমার মাথায় আগুন ধরে যায়, সারাক্ষণ সবাইকে কাজের উপর রাখতে চাই। প্রতিভা হেসে বলল, মন্দ কি? কারণ কাজ করলে শরীর আর মন দুটোই সচল থাকে। নীরা হঠাৎ প্রতিভার হাত চেপে ধরল, গলার রাজ্যে আকুতি মিশে বলল, আপু, একটা বিশাল হেল্প করতে হবে। প্রতিভা ভুরু কুচকে তাকালো, বিশাল হেল্প আবার কি? আনারসের বাটিটা একটু ভাইয়ের ঘরে দিয়ে আসবে প্লিজ। প্রতিভা আকাশ থেকে বলল, চোখ বড় বড় করে বলল, আমি? হ্যাঁ তুমি। পাগল হয়েছে তুমি? কোনো সমস্যা? মাথা খারাপ? অসম্ভব, আমি পারবো না। প্রতিভা দুপাশে মাথা নিলে সপাটা না করলো। অবশ্য নীরা দমল না। মোবাইলটা চোখের সামনে নাচিয়ে ধরে বলল, এই জাস্ট দরকার, টোকা দিয়ে বাটিটা রেখে আসবে। মাগরিবের আজানের আগে ফারদিনকে ফোনটা দিতে হবে। আমি এখন লেভেল 9 এসি, একটু হলে জিতে যাব। এখন ফেলে গেলে সব শেষ। আল্লাহ, তোমার মাথা ঠিক আছে নীরা? এই বাড়িতে আমি নতুন মানুষ, আমি হুট করে ওনার ঘরে যাব? দয়া করো বোন। প্রতিভাকে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু নীরা তাকে থামিয়ে দিকটা একটা মস্ত্রমক্ষ ছিল। নাটকীয় ভঙ্গিতে বলল, তুমি না আমার ফ্রেন্ডের মতো, আমাকে একটু আপন ভাবো না? এই তো ভাবলে ঠিক আমার এই আবদারটুকু রাখবে। অগত্যা প্রতিভাকে উপরে উঠল। ট্রেটার উপর কাচের বাটিতে টুকরো করে কাটা আনারস, সাথে রুপোলি কাটা চামচ। সিঁড়ি দিয়ে উপরে উঠে করিডোরে হঠাৎ প্রভার মুখোমুখি হয় প্রতিভা এক গ্লাস দুধ হাতে নিচের দিকে আসছিল। প্রতিভাকে দেখে এক গাল হাসলো, তবে সেই হাসিতে মায়ের চেয়ে ফরমাইশ ছিল। বলল, প্রতিভা, নিচে যাবে তো? এই দুধের গ্লাসটা নিয়ে যাও রান্নাঘরে, তাকে সাবধানে ঢেকে রেখো, পরে আবার কেউ খেয়ে নিবে।
আর হ্যাঁ, ভুলেও পাতিলে ঢেলে দিল না কিন্তু। মেয়ের জন্য দুধ নিলে এখন আর খাওয়ায়নি প্রভা। ঝুনঝুনি তার বাবার থেকে একটুকু আনারস খেয়ে নিয়েছে। প্রতিভা বাধ্যমের মতো গ্লাসটা হাতে নিল। প্রভা আঁচল ঠিক করতে করতে বলল, ডাক্তার তো আমাকে বেশি সিঁড়ি ভাঙতে নিষেধ করেছে, তাই বাধ্য হয়ে তোমাকে বললাম। আর তুমি তো সারাদিন শুয়ে বসে কাটাও, দু এক পা চালালে ক্ষতি নেই। প্রতিভা কোনো উত্তর দিল না, প্রভার দিকে শুধু তাকিয়ে থেকে এড়িয়ে গেল। নাজিব জানলার পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই দরজার টোকা পড়ল। নাজিব ঘাড় ফিরিয়ে দৌড়গড়া প্রতিভাকে দেখে কিঞ্চিত অবাক হলো, তবে সেটা মুখের অভিব্যক্তি প্রকাশ করল না, শুধু শান্ত করে বলে, আসুন। প্রতিভা মাথাটা নিচু করে ধীর পায়ে এগোলো। প্রতিভার হাতের ট্রেটা একপাশে আনারসের বাটি, অপর পাশে দুধের গ্লাস দেখে নাজিব ভ্রুদ্বয় কুঁচকে গেল। কণ্ঠে ঈষৎ কৌতুক মিশিয়ে বলে উঠল নাজিব, আনারস আর দুধ একসাথে মারার শখ হলে এত আয়োজন না করে সরাসরি এক ফোঁটা বিষ আনতে পারতেন প্রতিভা, কাজটা অনেক সহজ হতো। প্রতিভা থতমত খেয়ে গেল, তবে নিজেকে তস্ত্র সামলে প্রত্যুত্তর করল, বিষ আনার সাহস আমার নেই। এই দুধটা ঝুনঝুনি, প্রভাবও দিলেন নিচে রাখতে। আর নীরা একটু ওকে ব্যস্ত, তাই অগত্যা আমাকে পাঠানো হলো। এ বাড়ির সবাইকে আপনাকে অলরাউন্ডার ভেবে নিয়েছে। একজনের দুধের গ্লাস, অন্যজনের আনারস। আপনি কি মির্জাবাড়ির অবৈতনিক পিয়ন? নাজিবের এসব পছন্দ হয়নি। প্রতিভাকে এইভাবে টুকটাক কাজে হাত লাগানো, তাই একটু সূক্ষ্মভাবে বলল। প্রতিভা হাসলো ওর ডান গেলে ছোট্ট একটা টোল পড়ে। এই টোলটার দিকে নাজিবের চোখ আটকে গেল এক মুহূর্তের জন্য। প্রতিভা বলল, মানুষকে সাহায্য করলে বুঝি পিয়ন হয়ে যায়? কারো কাজ একটু সহজ করে দেওয়াটা কি অমানবিক কিছু নয়? আমার মনে হয় তাহলে তো পিয়ন প্রত্যেকের হওয়া উচিত। নাজিব কিঞ্চিত অবাক হলো, তবে মাথা নেড়ে সম্মতি দিল, হ্যাঁ তা অবশ্য সুন্দর। প্রতিভা বিনিময়ে মিষ্টি করে হাসলো। নাজিব নিষ্পলক সেই হাসি মাখা মুখের দিকে তাকালো। মানুষের হাসির সাথে গালে টোল পড়ে একটা গাণিতিক সম্পর্ক বোধহয় আছে। হাসি যতটা মিষ্টি, টোল ততটা গভীর। নাজিব খেয়াল করে প্রতিভার গালে সেই ছোট্ট গর্তটার ভেতরে এখনো এক চিমটি মায়া জমা আছে। সে মায়া চাইলেও পকেটে ভরে রাখা যাবে না, আবার ছুঁয়ে দেখার বারণ। নাজিব দৃষ্টি সরিয়ে নেওয়ার পরামর্শ করলো, কিন্তু চোখের মনি জোড়া অবাধ্য। প্রতিভা আনারসের বাটিটা রেখে প্রস্থান করার জন্য পা বাড়ল। নাজিবের অবচেতন মনে আওড়ালো, টোল পড়া গাল নিয়ে বেশিক্ষণ কারোর সামনে দাঁড়িয়ে থাকা কি এতে সামনের মানুষটা নার্ভাসনেস হয়ে সিস্টেম এলোমেলো হয়ে যেতে। আপনি বরং এখান থেকে নিচে যান। প্রতিভা প্রতিভা পা বাড়ল, ফের ঘাড় বাঁকিয়ে পিছু তাকালো, বলল, মনে করে খাবেন, কিন্তু বাটি ফাঁকা হলে আপনার নানু বাড়ি মাথায় তুলতে পারে। বলে প্রতিভা সুকোমল হাসলো। এবারে টোলটা আর একটু গাঢ় হলো। হুমায়ুন আহমেদ বুঝি ঠিকই বলেছেন, এই পৃথিবীতে কিছু কিছু মানুষের কাজ হচ্ছে কোনো কারণ ছাড়া সুন্দর করে হাসা এবং অন্যকে বিভ্রান্তিতে ফেলা। নাজিবের কাছে প্রতিভা হলো এই দলের। নাজিব কাঁটা চামচ তুলে এক টুকরা আনারস মুখে পুরে বলল, এই যে এত যত্ন করে আনলেন, মিষ্টি এসে পরিবেশন করছেন, একে কি বশীকরণ বলা যায়? আপনি কি সেই চেষ্টা করছেন প্রতিভা? প্রতিভা কপাল কুঁচকে নাজিবের চোখের দিকে সরাসরি তাকালো। বশীকরণের চেষ্টা করার তো কোনো প্রয়োজন নেই। বশীকরণ করার আগে তো পার্মানেন্ট বশ করার আয়োজন চলছে। নাজিব মনে মনে হাসলো, বলল, ভীষণ জটিল কথা প্রতিভা। তবে বশীকরণ বা বশ করার আয়োজন একটা বড় ঝুঁকি থাকে। জাদুকর যখন কাউকে মন্ত্রমুগ্ধ করে ফেলে, সে নিজেও কিন্তু তখন সেই ঘোরের মধ্যে আটকা পড়ে থাকে। আপনি কি সেই ঝুঁকিটা নিতে প্রস্তুত? প্রতিভা সরাসরি উত্তর দিল না, একটু ঘুরিয়ে পেঁচে বলল, বশীকরণ বিষয়টা বড্ড খারাপ। একবার যদি বসে পড়ে যান, তবে কিন্তু কুল না পেয়ে হাবুডুবু খেয়ে মারা পড়তে পারেন। তাই আগেভাগে সাবধান করে দিচ্ছি। বলে প্রতিভা এমন একটা হাসি দিল যেন মজার ছেলে বলল। নাজিব আনারস চিবানো থামিয়েছিল। তার ধূসর চোখের মণি দুটো স্থির হয়ে গেল প্রতিভার উপর। প্রত্যুত্তর করল, কাউকে হাবুডুবু খাওয়াতে গেলে তো আপনাকে পানিতে নামতে হবে মিস প্রতিভা। কথায় আছে না, কাউকে গলা পানিতে নামাতে গেলে নিজেকেও অন্তত হাঁটু সমান পানিতে নামতে হয়। আমাকে হাবুডুবু খাওয়াতে গিয়ে আপনি নিজেই শুকনো থাকবেন, সে অলৌকিক বিদ্যা কি আপনার জানা আছে প্রতিভা? প্রতিভা আবার থমকালো, মৃদুস্বরে বলল, হাঁটু পানিতে নামলে শুধু পা ভেসে, কিন্তু তাতে ডুবে যাওয়ার ভয় থাকে না। আমি সাঁতার জানি মেজর সাহেব। ভয় তো তাদের যারা সাঁতার না জানে অথই
সাগরে ঝাঁপ দেয়। শেষ কথাটা অবশ্য নাজিবের কানে পৌঁছেনি। প্রতিভা বলতে বলতে প্রস্থান করলো চটজলদি। সাঁতার জানে অবধি কথাটুকু কানে আসে নাজিবের। এদিকে প্রতিভা পালিয়ে গেলে নাজিবের ঠোঁট কামড়ে ভাবনার দড়িয়ে পাড়ায়। পরদিন বাইরের বৈশাখের মাসের তপ্ত রোদ। আর্ট স্কুলের ভেতরে অবশ্য রোদের তেজ পৌঁছাতে পারছে না। নিজমো একটা ভাব আছে চারিদিকে। আর্ট স্কুলের পরিচালক সাজিদ হাসানের বাড়িটা অদ্ভুত। ঢাকার ঘিঞ্জি এলাকার ভেতরে কেমন যেন একটা নির্জন দ্বীপের মতো। দোতলা বাড়ি, উপরতলা থাকে আর নিচতলা পুরোটা রঙের ছোঁয়া। পুরো নিচতলাটা তুলেছে স্বপ্নের আর্ট স্কুল। মাথার উপর ফ্যানগুলো। প্রতিভা অফিসের ঘরের কাঠের চেয়ারটা বসে আছে। তার গায়ে কালো বোরখা, সাথে স্কার্ফটা মাথার বাঁধা একাধিক পিনের সাহায্যে। মুখে অবশ্য কালো রঙের এক্সট্রা নেকাপের চোখ বাঁধা। চোখ দুটো শুধু বেরিয়েছে। নেকাপ বাঁধা মুখটা দেখেও না দেখে চোখ দুটো অস্বস্তিটা টের পাওয়া গেল আংশিক। সাজিদ ল্যাপটপের উপর থেকে প্রতিভার দিকে তাকালো। তার চোখের চাহনি তীক্ষ্ণ, অনেকটা ক্যানভাসে পোজ দেওয়া আগে শিল্পী যেমন করে তাকায়। প্রতিভা অপরাধী স্বরে ফের বলল, সরি, আসলে জ্যাম ছিল, তাই লেট হয়ে গেছিল। সাজিদ হাসান খুব নিয়মানুবর্তিতা মনে। এদিকে প্রথম দিন থেকে 1 ঘন্টা দেরি করে এসেছে। সাজিদ ল্যাপটপে শব্দ করে বন্ধ করে ঠান্ডা করে বলল, ঢাকা শহরের জঞ্জাট নিত্যদিন সঙ্গী, এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। আমি আমার স্কুল শিক্ষক হিসেবে তাকে খুঁজি যার সময়ের উপর দখল আছে। যে নিজের ঘড়ি সামলাতে পারে না সে অন্যের রঙের শৃঙ্খলা শেখাবে কী করে? প্রতিভা মাথা নিচু করে রইল। সাজিদ আবারও বলল, আমার এখানে 3 জন শিক্ষক ক্লাস নেয়। একজন চলে আসেন, এক জায়গায় খালি, সেখানে একজন আপনার কথা বললো। আপনার নাকি চাকরিটা খুব দরকার। দরকার হওয়া সত্ত্বেও আপনি প্রথম দিনে লেট করে আসলেন মিস কাশফিয়া নূর। প্রতিভা ছোট্ট করে বলল, সরি। সাদিদের চেহারাখানা নমনীয় নেই। সে কাঠখোট্টা স্বরে বলল, আমি আমার স্কুলে শিল্পের কারিগরি খুঁজি, আলসেমের কারখানা নয়। প্রতিভার মেজাজ চটল। একটু দেরি হয়েছে বলে লোকটা থেকে ইনডাইরেক্টলি অলস বলে ফেললো। আশ্চর্য। তবে প্রতিভা তক্ষুনি একটা কথা মাথায় আসলো, রেগে গেলে তো হেরে যাবে। কথাটা মাথায় আসতে নিজেকে শান্ত রাখলো প্রতিভা। অনুনয় ভরা কণ্ঠে বলল, আসলে প্রথম দিন তো রাস্তা ঠিক আন্দাজ করতে পারিনি, তাই একটু দেরি হয়েছে। এরপর আর হবে না। শিল্পচর্চার প্রথম ব্যাকরণ হলো নিয়ম। আপনি আজ 1 ঘন্টা দেরি করেছেন। আমার হিসেবে আপনি আপনার জীবনে সম্পূর্ণ 60 মিনিট মিস করে ফেলছেন। এভাবে আরও এমন করবেন না। গ্যারান্টি কি? তখন আবার স্টুডেন্টের উপর প্রভাব পড়বে। শেষমেশ আমার স্কুলের বদনাম হবে। জেনে শুনে আমার হাতে গড়া স্কুলটি বদনাম হোক, এটা আমি কি করে করি? অযথা কথা না বাড়িয়ে আপনি এখন আসতে পারেন। প্রতিভা আর কিছু বলতে চাইল, কিন্তু সাজিদ হাত তুলে তাকে থামিয়ে দিল। তার মুখভঙ্গি বদলে গেছে। বেচারা হয়ে গেছে, আপিলের সুযোগ নেই। প্রতিভা হতাশ শ্বাস ফেলে অফিস কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় কাঠের বেঞ্চিতে বসে পড়ল। রোদে আর অপমানে তার ফর্সা মুখখানা লাল হয়ে গেল। আশেপাশে 2-4 জন ছাত্রী ইজেল হাতে চড়াফেরা করছে। প্রতিভার ব্যাগ থেকে পানির বোতল বের করে নেকাবটা খুলে ফেলে ঢকঢক করে পানি গেল। ঠিক সেই মুহূর্তে সাজিদ ক্লাস নিতে যাওয়ার জন্য অফিস কক্ষ থেকে বের হলো। বারান্দা দিয়ে যাওয়ার সময় তার নজর পড়ল কোনায় বসে থাকা মেয়েটার দিকে। অবশ্য কিছু না বলে গট গট করে চেলে যেতে নিল। 5 সেকেন্ড খানেক পরে পিছন থেকে মেয়েটি রিনরিনে শটটা কানে বাড়ি খেল, প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। সাজিদ ঘুরে দাঁড়ালো, কড়া করে কিছু একটা বলবে। হাতে থাকা রোল আর আর্ট পেপার শক্ত করে দিল। ঠিক তখনই তার কঠিন চাহনি পড়ল প্রতিভার মায়াবী মুখটার দিকে। বড় বড় চোখ দুটো টলমল করে জল, এক ফোঁটা গড়িয়ে পড়ার অপেক্ষায়। প্রতিভা ধরা গেল, প্লিজ আজকের জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখুন। বিশ্বাস করুন, আমি খুব সিরিয়াস। এরপর থেকে এমন হবে না। আমার কাজটা খুব দরকার। সাজিদ কিছু বলতে গিয়ে থেমে গেল। ঝলমল করা রোদ জানলায় গিরগিরে প্রতিভার মুখে এসে পড়েছে। চোখে জমে থাকা সেই টলটলে জলের বিন্দুতে রোদের হিরের মতো জ্বলছে। সাজিদ এক মুহূর্তের জন্য বিভ্রমে পড়ে গেল। অনেক ছবি এঁকেছে, কিন্তু রক্ত মাংসের মানুষের চোখে এত শুদ্ধ বিষণ্ণতা আর আকুলতা এর আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। এই চোখগুলো মিথ্যে বলতে জানে না। এই চোখের অধিকারীকে ফিরিয়ে দিতে পারে না। কেমন না গলে গেল মুহূর্তে। গলে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নেমে বলল, 4 নাম্বার
রুমে ক্লাস শুরু, চলুন আপনাকে স্টুডেন্টের সাথে মিট করে দিয়ে এসি। প্রতিভা স্বস্তির নিঃশ্বাস পেল। সাজিদের পিছু হাঁটছিল। আক্রমণ সাজি প্রতিভার দিকে তাকে ঘাড় ঘিরে প্রশ্ন করলো, আপনি কি পারফিউমার ইউজ করেন? নামটা জানতে পারি? তখন আমার অফিসের রুমে বসেছিলেন, টের না পেলেও এখন নাকে আসছে স্মেলটা লেমনের মতো। প্রতিভা ভেবাচাকা খেলো। মুহূর্তে নিজেকে সামনে নিয়ে দুদিকে মাথা নেড়ে বলল, পারফিউম না তো, আমি কোনো পারফিউম ইউজ করি না। সাজিদের কাছে লেবুর সুবাসটা দারুণ লাগে। ও সবসময় ঘরের এয়ারে ফ্রেশনেস ব্যবহার করে। হঠাৎ মেয়েটি থেকে কেমন লেবুর সুবাস তীব্র হয়ে আসলো। তাই মুখ ফুসকে জিজ্ঞাসা করলো, আর অদ্ভুত ব্যাপার হলো, সত্যি সাজিদের নজর ও জোড়া পাশের মেয়েটার দিকে টানতে আছে চুম্বকে নেই। সাজিদ আসন মনে মনে নিজেকে একবার ধমকালেন, অথচ এই কালবৈশাখী তপ্ত রোদে তার বুকের ভেতর এই শীতকালে হিম হাওয়া বইতে শুরু করলো। সাজিদ আর চোখে প্রতিভার দিকে তাকালো। প্রতিভার চোখের কোণের জলটা শুকিয়ে গেছে, কিন্তু সেখানে এসে জমা হয়েছে পাহাড়ের ঝর্ণার মতো টলটলে এক নির্মতা। মানুষের মন বড়ই অদ্ভুত জিনিস, লজিক দিয়ে একে ব্যাখ্যা করা যায় না। এই যে সাজিদ যে নিয়মের কড়াকড়ি যমদূতের মতো, সেই এখন মনে মনে প্রার্থনা করছে 4 নম্বর ঘরের দূরত্ব যেন আরও কয়েক মাইল বেড়ে যায়। দোরগোড়ায় এসে শ্বাস থেমে গেল সাজিদের। হাত বাড়িয়ে ভেতরে ঢুকে ইশারা করলো, আসুন মিস প্রতিভা, দেখি আপনি আপনার ছাত্রদের ক্যানভাসে রঙের শৃঙ্খলা দেখাতে পারেন কি না। আমার তো মনে হচ্ছে আপনি শৃঙ্খলা করার জাদু দুটোই জানেন। প্রতিভা অবুঝের মতো করে হেসে ফেলল। সাজিদ হালকা হেসে ফের বলল, ভেতরে চলুন। প্রতিভা মাথা নেড়ে সম্মতি দিয়ে ভেতরে ঢুকে। সাজবেলা ঘনিয়ে এসছে। মির্জা বাড়িতে এক অস্থির থমথমে ভাব। প্রতিভা এখন ফেরেনি, অথচ ওর ফেরার কথা 5টার আগে। সেখানে ঘড়ির কাঁটা নিয়মের দাস হয়ে বিকেল 5টা পার করে 6:30 বেজে গেছে। মাগরিবের পর বাড়িতে কিছুটা বিকট আত্মীয়দের পদধূলি পড়ল। ঘরোয়া আয়োজন উদ্দেশ্যটা বেশ ভারী। আজ নাজিব আর প্রতিভার বাগদান। রাবেয়া অবশ্য বিচক্ষণ মহিলা। তিনি নাজিবের বা মাহতাব মির্জার সঙ্গে নিভৃত আলাপ সেই সিদ্ধান্তটা এক প্রকার পাকা করে ফেলছেন। তার যুক্তি অকট্ট। সুন্দরী অবিবাহিত মহিলা হলো অনেকটা উন্মুক্ত ফুলের মতো, যারা সুবাস গেলে চারপাশে মৌমাছিরা বিয়ের প্রস্তাব ডালিয়ে নিবি ভিড় জমাবে। আজ এর ভাইপো, কাল ওর ভাগ্নের জন্য প্রস্তাবের হিড়িক পড়বে। মানুষের কৌতূহলের নজর সামলানো দেয়। তাছাড়া নাজিবের ছুটি নেই, তাই আপাতত এই আংটি বদল সেরে রাখা। সবার মুখে একটা অদৃশ্য কুলু বেটেছে। লোকে জানে মেয়েটা বুকড। আর এখানে মেয়েটাকে থাকা নিয়ে কানাঘুষো করলে বলা যাবে, নিজের বাড়ির হবু বউ এখানে চাকরি করে, তাই বাইরে থাকতে না দিয়ে নিজের কাছে রাখতে হয়। মাগরিবের আজান শেষ করার পর মির্জার বাড়ির থমথমে ভাবটা আরও জাঁকিয়ে পড়ছে। জয়নাবাড়া মাথায় কাপড়টা টেনে বিড়বিড় করে বলল, অলক্ষণী কাণ্ড, দিনকাল কত খারাপ। এই ভর দুপুরে ছুরি বের হলো, এখনও হদিস নেই। রাত বেরোতে কি ভালো ঘরে মাইয়া বাইরে থেকে? রাবেয়া সোফায় বসে কপালে চিন্তার ভাঁজ। নাজিব তো সকালে বেরিয়েছে, ওইও তো বা কোথায়? জয়নাব আরা ঝামটা দিয়ে বললেন, নাজিবের কথা, ও বেটা ছেলে, সারা রাত বাইরে থাকলেও কারো কিছু বলার নেই, কিন্তু একটা ডাগর মাখন দেবে। রাবেয়া বাধা দিয়ে বললেন, আমি সেই তুলনা করছি না মা, বলছি নাজিবের একটা ফোন করে খবর দাও তো। প্রতিভার মামার কাছ থেকে স্কুলের ঠিকানাটি ওকে পাঠালে একটা খোঁজ পাওয়া যেত। তারপর নীরার দিকে তাকিয়ে তাড়া করে দিলেন, নীরা যাও তো মা, আর ফোনটা চট করে নিয়ে এসো। রেহনুমা একপাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার কাছে একটা মোবাইল থাকলেও তো এখন খবর পাওয়া যেত। ঢাকা শহরে জ্যামের যা অবস্থা, কোথায় আটকে রেখেছে কে জানে। রাবেয়া মাথা নিল, ভুল হয়ে গেছে, একটা ফোনের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, কাজের চাপের মতো হয়নি। আর প্রথম দিনে এমন কাণ্ড হতে পারে মাথায় আসেনি। বাতাসে রান্নাঘরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোড়ন কাটল। পালোয়ান মামার কাণ্ড দেখসনি, মাইটারে সঙ্গে নিয়ে গেল, অথচ একলা ফেলে নিজে হাওয়া। বাবু মাম্মা ঢাকার শহরের লতায় পাতায় আত্মীয়ের অভাব নেই। এর মধ্যে কদিন সে লতায় পাতায় কোনো এক খালুর বাড়িতে রাত কাটিয়েও এসেছে। আবার কোনো এক বন্ধুর সাথে হাতিঝিলে আড্ডা দেওয়ার কথা বলেছিল, আর ফিরতে সন্ধ্যা পার হবে, সে আগেই জানিয়েছে। নীরা ফোন নিয়ে এসে মনির হাতে দিল। রাবেয়া খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। নীরা সেই সুযোগে রেহনুমার দিকে তাকিয়ে ঠোঁটে বলল, দেখো না মা, আপুর কাছে তো ফোন থাকলে এত টেনশন হতো না। তোমরা তো ভাবো মেয়েদের হাতে ফোন দিলে বিগড়ে যায়, আমাকে একটা বাটন ফোনও তো কিনে দিতে পারো, অথচ আমার সব ফ্রেন্ডরা স্মার্টফোন চালায়। রেহনুমা ধমক দিল, চুপ করতে নীরা,
অসময়ে পেঁচাল পারিস না, যা এখান থেকে। সুফিয়া বেগম এতক্ষণ নিজের ঘরে ছিলেন। শরীরে বিষ ব্যথায় চলাচল করতে কষ্ট, হাজারটা অসুখে ভুগছেন। চিকিৎসা চালিয়েও সারার নাম নেই। একটা ছেড়ে আরেকটা দেখে বসে টুকটাক করে নিচে নেমে এলেন। প্রতিভাকে তার বেশ পছন্দ হয়েছে, কথা হয়েছে। স্নিগ্ধ একটা মেয়ে কি সুন্দর কথা বলে। এসে ফারদিন বলল, ফারদিন রে, তুই মোটরসাইকেলটা নিয়ে একটু বের হতো, দেখতো মেয়েটা কোনো বিপদে পড়লো নাকি। রাবেয়া বারকে বাবুমামাকে কল দিলেন, কিন্তু ফোন ঢুকলো না। সদর দরজায় দাঁড়িয়ে জয়নাবালা আর রেহনুমা। জয়নাবালা বললেন, দেখলি রেনু, বুড়ি মায়ের কথা বাসি হলো ফলে। রাত ঘনিয়ে এলো, অথচ মেয়েটার পাত্তা নেই। সতীসাবধি ঘরের মেয়ে কি এইভাবে সন্ধ্যা নামে? রেহনুমা বিড়বিড় করে বললেন, মেয়েটা তো কদিন দেখে বেশ ভালো মন্দ, মুখ ঢেকে তো চলাফেরা করেন। জয়নাবালার মুখ বাঁকালেন, তো একটা আস্ত আহ্তি। মনে রেখে শস্যের মধ্যে ভূত থাকে রে সেমরি। ঠিক বলেছেন না হলো, শস্যের মধ্যে ভূত থাকে। আপনার এই কথায় আমি একমত। কণ্ঠটা শুনে মামে চমকে উঠল। সামনে তাকিয়ে দেখলো প্রতিভা ধীর পায়ে হেলে দুলে আসছে। তার মুখে এক চিলতে অময় হাসি। সে বেশ সরল বলল, শস্যের মধ্যে ভূত গল্প কিন্তু আমি জানি। এবার সচক্ষে দেখলাম আমি। শহরের ঘরের ভেতরে বাথরুম থাকলে আমাদের গ্রামে বেশিরভাগ বাড়ির টয়লেটগুলো তো বাড়ির উঠোন পেরিয়ে একদম পেছনের বাঁধ, তারপর ঝোপ জঙ্গলের পাশে। আমাদের বাড়ির পেছনে ওই সর্ষে ক্ষেত। অমাবস্যা এক রাতেই একা গিয়েছিলাম, তাকিয়ে দেখি সর্ষে ক্ষেতের দিকে একদম ধবধবে সাদা কাপড়ে কে যেন দাঁড়িয়েছে, হাত পা উল্টো দিকে করা। আমি দেখে অমনি চিৎকার দিয়ে বেহুশ। মা এসে আমার মাথায় পানি ঢেলে আমাকে জ্ঞান ফেরালেন। তারপর কত তুকতাক আর পানি পোড়া নুন পোড়া খেতে হয়েছে সেই ভয় কাটাতে। কৃষ্ণপক্ষের ছায়া প্রথম পর্ব কন্টিনিউ দেব। পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন।